আবিরকে রাকিব আর রাসেল মিলে কলের পর কল দিচ্ছে, কিন্তু আবির একবারের জন্য কল ধরছে না। প্রথম দিকে আবিরের ফোনে কল ঢুকলেও কিছুক্ষণ পরই আবির ফোন বন্ধ করে ফেলেছে। মিষ্টি, সাদিয়া আর লিজা একে অপরের দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। বন্যা বিড়বিড় করে বলল, তোদের সাবধান করেছিলাম, একবারের জন্য কথা শুনলি না। ওরা একসঙ্গে বলল, সরি দোস্ত। রাকিব, মিনহাজ আর তামিমের দিকে তাকিয়েই দেখছে না। পাবলিক প্লেসে মারছিল বলে বাধ্য হয়ে তানভীরকে তখন আটকিয়েছিল রাকিব। না হয় তানভীরের সাথে সাথে রাকিবও দুটাকে পিটাইত। ওদের প্রতি প্রায় 5 মাসের ক্ষোভ জমে আছে রাকিবের মনে। রাকিবের কলিজার বন্ধু আবির। আবিরের সবকিছুতে রাকিব যেমন সবার আগে এগিয়ে আসে, তেমনি আবিরও তাই। ছোটবেলা থেকেই ওদের ফ্রেন্ডশিপ অনেক স্ট্রং। সচরাচর দেখা যায় এক বন্ধু ঝগড়া লাগলে আরেক বন্ধু থামায়, অথচ ওদের মধ্যে এমন সম্পর্ক যে একজন ঝগড়া লাগলে আরেকজন সঙ্গ দেয়। দুজন মিলে ওই ছেলেকে মারে। কলেজ জীবনে রাকিব টুকিটাকি রাজনীতি করত, কিন্তু আবিরের সেসবে কোনো ইন্টারেস্ট ছিল না। তবে রাকিবের সাথে যেই লাগতে আসত, দুই বন্ধু মিলে ওইটার অবস্থা খারাপ করে ফেলত। পরবর্তীতে কলেজের পরীক্ষায় রাকিবের রেজাল্ট খারাপ হওয়ায় আবির বুঝিয়ে শুনিয়ে রাকিবকে রাজনীতি থেকে সরিয়ে এনেছিল। এখনও কলেজের অনেক বন্ধুরা রাকিবকে লিডার বলে ডাকে। রাকিব আবিরকে কল দিয়েই যাচ্ছে। এই সুযোগে রাসেল চোখের ইশারায় মিনহাজ আর তামিমকে চলে যেতে বলল, কারণ তানভীর যদি বাইচান্স আবার এখানে আসে আর মিনহাজদের সামনে পায়, তাহলে এবার আর ওদের বাঁচানো যাবে না। তামিম মিনহাজকে নিয়ে চলে গেছে। রাকিব কিছুক্ষণ পর বিষয়টা খেয়াল করেছে, তবুও রাসেলকে কিছু বলেনি। রাকিবের সব টেনশন এখন আবিরকে নিয়ে। শহরের আশেপাশে যত বন্ধু আছে একে একে সবাইকে কল দিয়ে জানিয়েছে। যাদের বাইক আছে তারা বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। রাকিব এগিয়ে গিয়ে একটা রিকশা ঠিক করে বন্যাকে বলল, তুমি বাসায় চলে যাও। বন্যা আচ্ছা বলে চলে গেছে। রাকিব বাকিদের উদ্দেশ্যে রেগে বলল, তোমরা যাও এখন। রাকিবের রাগী স্বর শুনে ওরাও মাথা নিচু করে চলে গেছে। পরিস্থিতি অস্বাভাবিক দেখে রাসেলের গার্লফ্রেন্ড চলে গেছে। রাকিব রাসেলকে নিয়ে বাইক স্টার্ট দিল। তানভীর মেঘকে বাসার সামনে নামিয়ে দিয়েই চলে গেছে, একটা কথাও বলেনি। রাকিবরা প্রায় 1 ঘণ্টা যাবৎ আনাচে কানাচে ঘুরছে, অথচ আবির একেবারে নিরুদ্দেশ হয়ে গেছে। কেউ আবিরের কোনো খোঁজ পাচ্ছে না। বন্যা বাসায় গিয়েই মেঘকে কল দিল। মেঘ রিসিভ করতেই বলল, কিরে, তুই ঠিক আছিস? মেঘ মৃদুস্বরে বলল, আমি ঠিক আছি, কিন্তু আবির ভাইয়ের কোনো খোঁজ পাচ্ছি না। বন্যা বলল, তুই আবির ভাইয়াকে কল দে। মেঘ বলল, আমার ভয় লাগতেছে। বন্যা বলল, এখন ভয় লাগে কেন? এতদিন বারণ করার পরও তো একটু ভয় লাগলো না? মেঘ বলল, আমি এখন কি করব? বন্যা বলল, আবির ভাইয়াকে কল দে, আর কিচ্ছু করতে হবে না। মেঘ বলল, উনি কি কল ধরবেন? বন্যা বলল, ধরবেন কি না সেটা দিলেই বুঝবি। তুই ওনাকে রাগিয়েছিস, তোকেই শান্ত করতে হবে। মেঘ বলল, আমি পারব না, ভয় লাগতেছে। বন্যা বলল, আর একটা কথা বললে তোর খবর আছে বলে দিলাম। মিনহাজ মিষ্টিদের কথায় লাফানির সময় ভয়ডর কোথায় ছিল তোর? মেঘ বলল, আচ্ছা, দিচ্ছি কল। বন্যার কল কেটেই মেঘ আবিরের নাম্বার বের করল। ভয়ে বুক কাঁপছে অবিরাম। 5 মিনিট অপেক্ষার পর বুকে সাহস নিয়ে আবিরের নাম্বারে ডায়াল করল। আবিরের ফোন বন্ধ পেয়ে আঁতকে উঠল মেঘ। বারবার কল দিতে লাগল। ভয় আর দুশ্চিন্তা 3 গুণ বেড়ে গেছে। রাকিব, রাসেল, তানভীর, এদিকে মেঘ সবার একাধারে কল দেওয়ার কারণে একবার নেটওয়ার্ক বিজি বলছে, আবার বন্ধ বলছে। মেঘ আজ পর্যন্ত যতবার আবিরকে কল দিয়েছে কোনো সময় ফোন বন্ধ পায়নি। আজই প্রথম আবিরের ফোন বন্ধ। মেঘ রাগের চোটে কান্না শুরু করে দিয়েছে। প্রায় 15 মিনিট একের পর এক কল করতে করতে অবশেষে একটু থামল। ভয়ে ভয়ে কল করল তানভীরকে। তানভীর কল রিসিভ করতেই মেঘ উদ্বিগ্ন কণ্ঠে শুধাল, আবির ভাইয়ের কোনো খোঁজ পেয়েছ ভাইয়া? তানভীর ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক কণ্ঠে বলল, না,
বাসায় আপাতত কিছু বলিস না। মেঘ বলল, আচ্ছা। তানভীর কল কেটে দিয়েছে। মেঘের টেনশনে হাত পা ঠান্ডা হয়ে আসছে। সন্ধ্যা হয়ে গেছে, অথচ এখনও আবিরের কোনো খোঁজ নেই। আজ বাসায় তেমন মানুষও নেই। মিমদের নানু খুব অসুস্থ, তাই মিমরা দুদিন হল ওদের নানু বাড়িতে গেছে। ইকবাল খান মিমদের নিয়ে গেছেন, এখনও বাসায় আসেননি। হালিমা খান আর মালিহা খান বাসায় আছেন। আলী আহমেদ খান অফিসে। মোজাম্মেল খান আজ সকালেই রাজশাহী গেছেন। মেঘ উপুর হয়ে শুয়ে ফোনে আবিরের ছবি দেখছে আর অঝরে কাঁদছে। মেঘের বর্তমান বয়সটাই দোষের। এই বয়সে এমন ঘটনা ঘটানো অস্বাভাবিক কিছু না। আবির ভাইয়ের প্রতি বেধক আবেগ, ভালোবাসি শোনার তীব্র আকাঙ্ক্ষায় যে যা বলেছে সব শুনেছে। নিজের করা ভুলের জন্য এখন খুব প্রস্তাচ্ছে। সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলল, কিন্তু আবিরের কোনো হদিশ নেই। আলী আহমেদ খান 7টার দিকে বাসায় ফিরেছেন। আলী আহমেদ খান নিজেও আবিরকে 2-3বার কল দিয়েছেন। আবিরের ফোন বন্ধ পেয়ে বাসায় এসে মালিহা খানকে শুধালেন, আবির কি বাসায় আসছে? মালিহা খান বললেন, এখনও আসেনি। আলী আহমেদ খান বললেন, ওর ফোন বন্ধ কেন? তোমার সাথে কথা হয়েছে? মালিহা খান বললেন, না, হয়তো ফোনের চার্জ শেষ, তুমি দুশ্চিন্তা করো না। আলী আহমেদ খান অল্প নাস্তা করে শুয়ে পড়েছেন। একটু পর মেঘের ফোনে আননোন নাম্বার থেকে কল আসলো। প্রথমবার রিসিভ করল না। দ্বিতীয়বার রিসিভ করতেই ওপাশ থেকে রাকিব আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করল, আবির, কোথায় তুই? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, আমি মেঘ। রাকিব বলল, মেঘ, আমি তোমার রাকিব ভাইয়া। মেঘ বলল, জি ভাইয়া, চিনতে পারছি। রাকিব কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে জিজ্ঞেস করল, আবির কি বাসায় গেছে? মেঘ আকুল স্বরে বলল, এখনও আসেনি। উনি কোথায় আছে ভাইয়া? রাকিব তটস্থ হয়ে বলল, আবির বাসায় যায়নি? তাহলে এ নাম্বার? মেঘ বলল, এটা আমার নাম্বার, ভাইয়া সিমটা আমায় দিয়েছিল। রাকিব শান্ত স্বরে বলল, ও, আমি জানতাম না, সরি। আসলে এই সিমটা আগে আবির ইউজ করত। দেশের বাইরে যাওয়ার আগ পর্যন্ত এটাই ওর নাম্বার ছিল। পরে নতুন সিম নিয়েছে। এত বছর যাবৎ নতুন সিমগুলোতেই যোগাযোগ করে আসছি। আজ ওর ফোন বন্ধ পেয়ে অনেক খোঁজে এই নাম্বারটা পেয়েছি। এই সিম তাহলে তোমায় দিয়ে দিয়েছে? মেঘের মাথায় এবার আকাশ ভেঙে পড়েছে। প্রায় 2-3 বছর যাবৎ মেঘ এই সিম ইউজ করছে। ভেবেছে তানভীরের সিম, তাই তেমন মাথাও ঘামায়নি। অথচ এই সিম আবির ভাইয়ের। এক মুহূর্তেই মেঘের চোখ অন্ধকার হয়ে আসছে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সামান্য ভালোবাসার কথা শোনার জন্য মেঘ এতটা উতলা হয়েছিল, অথচ মেঘের সব কিছু জুড়েই আবিরের স্মৃতি জড়িয়ে আছে। আবির ভাই তাকে সব দিক থেকে আষ্টেপৃষ্টে জড়িয়ে রেখেছে। মেঘ করুণ স্বরে বলল, ওনার খোঁজ পেলে আমায় জানাবেন প্লিজ। রাকিব শান্ত স্বরে বলল, অবশ্যই, রাখছি। রাকিব কল কেটে দিতেই মেঘ ফোন বিছানায় ছুঁড়ে ফেলে দিয়েছে। নিজের ওপর এত রাগ হচ্ছে যে কি করবে কিছুই বুঝতে পারছে না। ফ্লোরে বসে 2 হাতে নিজের চুল মুষ্টিবদ্ধ করে ধরে অপরিশ্রান্তভাবে কেঁদেই চলেছে। রাত প্রায় 9টার পর তানভীর হঠাৎ হালিমা খানকে কল দিল। তানভীরের কথা শুনে হালিমা খান আর্তনাদ করে উঠলেন। তানভীর কল কাটতেই হালিমা খান ছুটে গেলেন মালিহা খানের কাছে। মেঘকে অবিরত ডাকতে লাগলেন। মেঘ চোখ মুছে বেলকনিতে আসতেই দেখল বড় আব্বু বড় আম্মু বাসা থেকে বেরিয়ে যাচ্ছেন। হালিমা খান উদ্বিগ্ন কণ্ঠে বললেন, মেঘ, তাড়াতাড়ি আয়, আমাদের বের হতে হবে। মেঘ চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, কোথায়? হালিমা খান তাড়া দিয়ে বললেন, তুই আয় আগে। মেঘ আবারও জিজ্ঞেস করল, রেডি হতে হবে না? হালিমা খান বললেন, না, যেভাবে আছিস সেভাবেই চল। মেঘ দ্রুত নেমে আসল। হালিমা খান বাসা তালা দিয়ে গাড়িতে বসলেন। মালিহা খান শীতল কণ্ঠে শুধাল, কে অসুস্থ বললে না তো? মেঘের বুকটা ছ্যাঁত করে উঠল। বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিচ্ছে। ফোনটাও বাসায় ফেলে আসছে। আবির ভাইয়ের খোঁজ পায়নি এখনো। মেঘের গলা শুকিয়ে কাঠ হয়ে আছে, কথা বের হচ্ছে না গলা দিয়ে। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, হাসপাতালে গিয়ে দেখি। মালিহা খান আর্তনাদ করে উঠলেন, আমাদের কারো কিছু হয়েছে? হালিমা খান তানভীরকে কল দিয়ে হাসপাতালের ডিটেলস নিয়েছে। মালিহা খানের কথার কোনো উত্তর দেননি। জ্যাম পেরিয়ে হাসপাতালে আসতে আসতে 10টার উপরে বেজে গেছে।
হাসপাতালের সামনেই রাকিব দাঁড়িয়েছিল। সবাই নামতেই রাকিব রাস্তা দেখিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে। মেঘ হাঁটছে ঠিকই, তবে হাঁটায় কোনো গতি নেই। অক্লিষ্ট আখিতে মেঘ রাকিব ভাইয়াকে দেখছে। রাকিবের শার্টে ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে। দেখে বোঝা যাচ্ছে শার্টটা ভেজা। মেঘের পা চলছে না, ভয়ে হাত পা কাঁপছে, মাথা ঘুরছে, চোখে ঝাপসা দেখছে। কোনো রকমে ওদের পেছন পেছন একটা রুমের দরজা পর্যন্ত এসেই সবাই থমকে দাঁড়াল। প্রাইভেট ক্লিনিকের একটা ছিমছাম রুমের বেডে বেহুশ অবস্থায় শুয়ে আছে আবির। মাথায় সাদা ব্যান্ডেজ, ডান হাতে ডান পায়ে ব্যান্ডেজ করা। আবিরকে এ অবস্থায় দেখে ছুটে গিয়ে মালিহা খান আবিরকে ধরে বিলাপ শুরু করে দিয়েছেন। আলী আহম্মদ খান করুণ দৃষ্টিতে ছেলেকে কিছুক্ষণ দেখে আশেপাশে নজর দিলেন। আলী আহম্মদ খান ভারী কণ্ঠে রাকিবকে শুধালেন, কি হয়েছিল? রাকিব আস্তে করে বলল, বাইক অ্যাক্সিডেন্ট করেছে। আলী আহম্মদ খান সঙ্গে সঙ্গে হুঙ্কার দিয়ে উঠলেন, বাইক কেনার সময় বলছিলাম, একবারের জন্যও আমার কথা মানল না। আলী আহম্মদ খান আবারও হুঙ্কার দিয়ে উঠলেন, তানভীর কথায়। রাকিব আস্তে করে বলল, ইম্পর্টেন্ট কাজে গেছে, চলে আসবে। আলী আহম্মদ খান রেগে বললেন, ওর কি এমন ইম্পর্টেন্ট কাজ? রাকিব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। এদিকে মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, এক চুল নড়ছে না। মেঘের অবিক্ষিপ্ত আখি যুগল আবিরের পরিশ্রান্ত চেহারায় আটকে আছে। হালিমা খান, মালিহা খান অঝরে কেঁদেই চলেছেন, কিন্তু মেঘের চোখে এক ফোঁটা পানি নেই। পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে, নেই কোনো অনুভূতি। তানভীর হালিমা খানকে ফোন করে আগেই সবটা জানিয়েছিল। হালিমা খানকে শক্ত থেকে মেঘসহ বড় আব্বু বড় আম্মুকে নিয়ে আসতে বলছিল। তাই হালিমা খান বুকে পাথর চেপে স্বাভাবিক থাকার চেষ্টা করেছেন। আবিরের জ্ঞান ফিরছে না। ডাক্তার বলেছেন মাথায় চাপ খাওয়ায় ঘণ্টা কয়েক সময় লাগবে। আপাতত হাসপাতালেই রাখতে বলেছেন। এর মধ্যে তানভীর আসছে। হালকা রঙের শার্টটা রক্তের দাগে কালো খয়েরি রং ধারণ করেছে। দু হাতে পায়ে গায়েও রক্ত লেগে আছে। কিছু রক্তের দাগ শুকিয়ে গেছে, আর কিছু দাগ এখনও ভেজা। অ্যাক্সিডেন্টের খবর শুনে তানভীর সবার আগে আবিরের কাছে পৌঁছেছিল। রাস্তায় স্পিড ব্রেকারের কাছে আবিরের রক্তাক্ত দেহ নিথর হয়ে পড়েছিল। টকটকে লাল রক্তে অর্ধেক রাস্তা ভর্তি হয়ে গিয়েছিল। তানভীর আবিরকে একাই অ্যাম্বুলেন্সে উঠিয়ে হাসপাতাল পর্যন্ত নিয়ে আসছে। হাসপাতালে রাকিব আর রাসেল আগে থেকেই উপস্থিত ছিল। রাকিব আর তানভীর মিলে আবিরকে এমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে গেছিল। আবিরের চিকিৎসা শুরু করা মাত্র তানভীর এই অবস্থাতেই হাসপাতাল থেকে বেরিয়ে গেছে। আবিরকে রুমে দেওয়ার পরপরই রাকিব রাসেলকে বাসায় পাঠিয়েছে। রাকিবের টি শার্ট আর অন্যান্য কিছু জিনিস নিয়ে আসছে। তানভীর রুমে ঢুকতেই আলী আহমদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, কোথায় ছিলে? তানভীর শার্টের হাতার ফোল্ড খুলতে খুলতে গম্ভীর স্বরে বলল, কাজ ছিল। আলী আহমদ খান রেগে বললেন, তোমার ভাইকে একা ফেলে যাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ ছিল? তানভীর রাগী স্বরে বলল, হয়তো। তানভীর হালিমা খানকে আগেই বাসা থেকে ড্রেস আনতে বলেছিল। তানভীর ব্যাগ থেকে একটা টি শার্ট আর প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেছে। আলী আহমদ খান পাশে একটা চেয়ারে দু হাতে মাথা চেপে ধরে বসে আছেন। একমাত্র ছেলে অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে অজ্ঞান অবস্থায় পড়ে থাকলে কোনো বাবা মাই ঠিক থাকতে পারেন না। এর মধ্যে মোজাম্মেল খান কল দিয়েছেন। আলী আহমদ খান ফোন রিসিভ করতেই মোজাম্মেল খান স্বাভাবিক কণ্ঠে বললেন, ভাইজান কেমন আছো? আলী আহমদ খান ভারী কণ্ঠে বললেন, আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? মোজাম্মেল খান বললেন, আলহামদুলিল্লাহ। বাসার সবাই কেমন আছে? আলী আহমদ খান বললেন, কেমন আর থাকবে, তোর ভাতিজা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়ে আছে। মোজাম্মেল খান চমকে উঠে বললেন, কে? আবির? আলী আহমদ খান বললেন, হ্যাঁ। মোজাম্মেল খান বললেন, কবে, কিভাবে? আলী আহমদ খান বললেন, আজকেই, কিছুক্ষণ আগে। কিভাবে অ্যাক্সিডেন্ট করছে এটা ছেলের জ্ঞান ফিরলে বলতে পারব, এখনও জ্ঞান ফিরেনি। মোজাম্মেল খান বললেন, আমি রওনা দিব এখন? আলী আহমদ খান বললেন, না, ডাক্তার বলছেন তেমন সমস্যা নেই, কয়েক ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে,
তাছাড়া কাল পরশু নাগাদ হয়তো বাসায় নিয়ে যেতে পারবো। তুই কাজ শেষ করেই আয়। মোজাম্মেল খান বললেন, আচ্ছা, তানভীরের কি অবস্থা? আলী আহমদ খান বিরক্ত হয়ে বললেন, ওর অবস্থা আমি বলতে পারবো না। আবিরকে হাসপাতালে এনে কোথায় গেছিল কে জানে, মাত্র আসছে। মোজাম্মেল খান বললেন, তোমরা সাবধানে থেকো, আর আমি তানভীরের সাথে কথা বলে নেব। রাত 12টা বাজতে চলল। আবিরের এখনও জ্ঞান ফিরেনি। তানভীর আর রাকিব হাসপাতালের বেলকনিতে বসে আছে। মেঘ আবিরের পায়ের কাছে বসে আছে। হালিমা খান, মালিহা খান দুজনেই আবিরের পাশে বসে আছেন। তানভীর রুমে এসে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমাদের এখানে থাকতে হবে না, আমি আর রাকিব ভাইয়া আছি, কোনো সমস্যা হলে জানাবো। মালিহা খান সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আমি যাব না, এখানেই থাকব। আবিরের জ্ঞান ফিরবে কখন? তানভীর শান্ত স্বরে বলল, ডাক্তার বলছেন একটু সময় লাগবে, অপেক্ষা করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। মালিহা খান জেদ ধরে বললেন, জ্ঞান না ফিরলে আমি বাসায় যাব না। তানভীর বোঝানোর চেষ্টা করে বলল, বড় আম্মু প্লিজ এমন করো না, তুমি অসুস্থ, তাছাড়া বড় আব্বুরও পর্যাপ্ত রেস্ট নেয়া দরকার। তোমরা বাসায় গিয়ে ঘুমাও, সকালে রান্না করে খাবার নিয়ে এসো। মালিহা খানের আপত্তি সত্ত্বেও তানভীর হালিমা খানকে চোখের ইশারায় বুঝালো ওনাদের নিয়ে যাওয়ার জন্যে। মেঘ মাথা নিচু বসে আছে। তানভীর মেঘকে উদ্দেশ্য করে ঠান্ডা কণ্ঠে বলল, আম্মুরা বাসায় যাচ্ছে, তুইও বাসায় চলে যা। মেঘ মাথা নিচু করেই উদ্বিগ্ন কণ্ঠে বলল, আমি কোথাও যাব না। তানভীর আবারও বলল, সমস্যা নেই, আমরা আছি, তুই বাসায় যা। মেঘ জেদ করে বলল, আমিও থাকব। তানভীর শক্ত কণ্ঠে বলল, মেঘ। মেঘের চোখ টলমল করছে, চোখ তুলে তাকালো তানভীরের দিকে। মেঘ করুণ স্বরে বলল, প্লিজ ভাইয়া, আমি থাকি। তানভীর গম্ভীর কণ্ঠে মেঘকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু মেঘ যাবে না মানে যাবেই না। বাধ্য হয়ে তানভীর আম্মু, বড় আম্মু আর বড় আব্বুকে বুঝিয়ে শুনিয়ে গাড়ি পর্যন্ত দিয়ে আসছে। হালিমা খান মেঘকে নিয়ে যেতে চাইলে তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, বনু থাকতে চাইছে থাকুক, তাছাড়া তোমরা তো সকালে আসবেই। তুমি বড় আব্বু আর বড় আম্মুর খেয়াল রেখো। হালিমা খান বললেন, ঠিক আছে, সাবধানে থাকিস, আর মেঘকে দেখে রাখিস। তানভীর বলল, আচ্ছা যাও তোমরা। ওরা চলে যেতেই বন্যার নাম্বার থেকে তানভীরের ফোনে কল আসছে। তানভীর কল রিসিভ করতে করতে ভেতরে গেল। বন্যা উতলা হয়ে শুধালো, আবির ভাইয়া কেমন আছেন? তানভীর রাগী স্বরে বলল, আমার ভাইয়ের খবর নেয়ার কি দরকার? চিন্তা করো না, তোমাদের আশা পূরণ হয়েছে। বন্যা অবাক হয়ে বলল, মানে? তানভীর শক্ত কণ্ঠে বলল, ভাইয়া অ্যাক্সিডেন্ট করে এখন হাসপাতালে ভর্তি আছে। বন্যা আতকে উঠে বলল, কি বলছেন এসব? তানভীর বলল, তোমরা তো এটাই চাইছিলে। বন্যা মলিন স্বরে বলল, বিশ্বাস করুন আমি এমন কিছু চাইনি, ওরা মজা করছিল। আর তানভীর হুঙ্কার দিল, তুমি ওখানে কি করছিলে? তুমি মেঘকে বারণ করতে পারলে টানা? বন্যা কাঁপা স্বরে বলল, ও আমার কথা শোনেনি, আমি বারণ। তানভীর ধমক দিয়ে বলল, কিসের বেস্ট ফ্রেন্ড তুমি? বারণ করা সত্ত্বেও বনু তোমার কথা অমান্য করে কিভাবে? বন্যা আস্তে করে বলল, মেঘ কোথায়? তানভীর বলল, আছে। বন্যা বলল, ওকে একটু দেয়া যাবে? তানভীর বিরক্ত হয়ে বলল, কি দরকার? কথা যখন মানাতেই পারোনি, তাহলে এখন আর কথা বলতে হবে না। বন্যা বলল, একটু দরকার ছিল। তানভীর বলল, কি দরকার আমায় বলো। বন্যা বলল, মিনহাজ আর তামিমকে ফোনে পাচ্ছি না, ওদের সাথে মেঘের কথা হয়েছে কিনা জানতাম। তানভীর তাচ্ছিল্য করে বলল, মিনহাজ আর তামিম যেখানে থাকার সেখানেই আছে, বনুর সাথে কথা হয়নি। শান্তি? বন্যা ভয়ে ভয়ে বলল, মানে কি বলছেন এসব? কি করেছেন ওদের? ওরা কোথায়? তানভীর রেগে বলল, ওদের প্রতি ভীষণ দরদ দেখা যাচ্ছে। তোমার যদি দুদিনেই বন্ধুত্বের সম্পর্কের প্রতি দরদ উথলে পড়ে, তাহলে ভাবো ওদের জন্য আমার ভাই অ্যাক্সিডেন্ট করছে, যে ভাইয়ের সাথে আমার রক্তের সম্পর্ক। জন্মের পর ২৪ বছর যাবৎ ভাইয়ের ছায়ায় আমি বড় হয়েছি। ভাইয়া আমার জীবনে বন্ধুর থেকে কয়েক গুণ বেশি কিছু। ফার্দার যদি বন্ধুদের খোঁজ নিতে আমায় কল করেছ, তাহলে তোমার খবর আছে বলে রাখলাম। তানভীর কল কেটে মেঘের কাছে আসছে। মেঘ তখনও আবিরের পায়ের কাছেই বসেছিল। তানভীর রুমে এসে তপ্ত স্বরে বলল, তুই ভাইয়ের কাছে থাক, আমি আর রাকিব ভাইয়া বাহিরে আছি, কোনো ধরনের সমস্যা হলে ডাকিস। মেঘ বলল, আচ্ছা। তানভীর রুমের লাইট অফ করে একটা ড্রিম লাইট জ্বালিয়ে দিয়ে যেতে নিয়ে আবার পেছন ফিরে তাকিয়ে বলল, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দে। তানভীর চলে যেতেই মেঘ এগিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল।
হালকা সবুজ রঙের আলোতে আবিরের মুখের পানে তাকিয়ে রইল মেঘ। নিস্তব্ধ পরিবেশে আবিরকে দেখে ভেতর ফেটে কান্না আসছে মেঘের। আচমকা আবিরের পাশে বসে আবিরের বুকের উপর মাথা রেখে কাঁদতে শুরু করেছে। দীর্ঘ সময় ধরে অঝরে কাঁদছে। মেঘের চোখের পানিতে আবিরের বুক ভিজে গেছে। কত সময়ব্যাপী মেঘের গভীর ক্রন্দন চলল তা জানা নেই। শ্বাস ছেড়ে কান্নারত অবস্থায় বলতে শুরু করল। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি মিনহাজকে পছন্দ করি না, একটুও করি না। আপনাকে ছাড়া আমি কাউকে পছন্দ করি না। আপনি আমার জীবনের প্রথম এবং একমাত্র ভালোবাসা। আবির ভাইকে ছাড়া মেঘ একেবারে নিঃস্ব। মেঘ আবারও বলতে লাগল, বিশ্বাস করুন, আমি আপনাকে অনেক ভালোবাসি। আপনাকে আমি এভাবে দেখতে চাইনি। আমি শুধু আপনার মুখে ভালোবাসি শব্দটা শুনতে চেয়েছিলাম, আর কিছুই চাইনি আমি। মেঘ অনুতপ্ত কণ্ঠে বলল, মিনহাজরা আমায় বুঝিয়েছিল আমি এমন আচরণ করলে আপনি আমায় ভালোবাসি বলবেন, আপনার মনের কথা আমায় জানাবেন। ওদের কথা মেনে আমি আপনার সাথে উল্টাপাল্টা আচরণ করছি। আমায় মাফ করে দেন প্লিজ। মেঘ প্রতিজ্ঞা করে বলল, আমি আর জীবনেও কারোর কথা শুনব না। আপনি ভালো না বাসলেও আমি কোনোদিন বাড়াবাড়ি করব না। আমি সারা জীবন আপনাকে একতরফা ভালোবাসব, কোনোদিন কোনো অধিকার দেখাব না। আপনি সুস্থ হয়ে উঠুন প্লিজ। আপনি অসুস্থ থাকলে আপনার চড়ুইয়ের কি হবে? কিছুক্ষণ চুপ থেকে মেঘ আবার বলতে শুরু করল। মেঘ বলল, ছোটবেলায় আপনি আমায় একটা থাপ্পড় দিয়েছিলেন বলে আমি আপনার সাথে দিনের পর দিন কথা বলিনি। আপনি অনেক চেষ্টা করেছেন, তবু আমি বলিনি। আপনি তারপরেও আমায় নিঃস্বার্থভাবে ভালোবেসেই গেছেন। দেশে ফেরার সময় সবচেয়ে বেশি গিফট আমার জন্যই নিয়ে আসছেন। মেঘ স্মৃতিকাতর হয়ে বলল, আপনি বাইক কিনে বাসায় আসার পর প্রথমবার আপনাকে দেখে আমার হৃৎস্পন্দন থেমে গেছিল। সেদিন আমি প্রথমবারের মতো আপনার প্রতি দুর্বলতা অনুভব করেছিলাম। তারপর থেকে প্রতিদিন প্রতিক্ষণে আপনার প্রতি দুর্বল হতে শুরু করি। দেখতে দেখতে সেই দুর্বলতা কখন ভালোবাসায় পরিণত হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। মেঘ নিজের অনুভূতির কথা জানাল, আপনি আমার কাছাকাছি থাকলে আমার আকাশে রংধনু উঠে, মনটা প্রজাপতির মতো ঘুরে বেড়ায়। আপনি দূরে চলে গেলেই মনের উঠোনে বৃষ্টি নামে। ক্ষণে ক্ষণে আপনি নিজের অজান্তেই আমায় নিয়ন্ত্রণ করতে শুরু করেছেন। আপনি হয়তো জানেনও না আপনাকে দেখার জন্য প্রতিদিন কত ঘন্টা বেলকনিতে অপেক্ষা করি, কত রাত নির্ঘুম কাটায়। আপনার এক ঝলক হাসি দেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা আপনার অভিমুখে চেয়ে থাকি। মেঘ তার রাগের করণ বুঝিয়ে বলল, আপনার প্রতি এত বছরের ক্রোধ কয়েক মাসেই কিভাবে যেন প্রণয়ে রূপ নিয়েছে। এখন রাগ করলেও সেই রাগ বেশি সময় স্থির হয় না। আপনার একটু যত্নেই সব ভুলে যায়। কিন্তু সব ভুলে গেলেও আপনার আশেপাশে কোনো মেয়ের ছায়া আমি কোনোভাবেই সহ্য করতে পারি না। মেঘ কষ্ট নিয়ে বলল, মালা আপু এমপির মেয়ের আচরণে আমায় যতটা রাগিয়েছিল তার থেকে কয়েক গুণ বেশি কষ্ট পেয়েছিলাম যেদিন আপনি বলেছিলেন আপনি বিবাহিত, একটা বাচ্চা আছে। তখন দুরাত আমি শুধু কেঁদেই ছিলাম। আপনার অনাদায় কর্মকাণ্ড আর কিছু অনাকাঙ্ক্ষিত আচরণে ক্ষুব্ধ হয়ে মিনহাজদের তালে তাল মিলিয়েছিলাম। মেঘ প্রশ্ন করল, আপনার অধিকার বোধ আমায় বরাবরই আকৃষ্ট করে, তবে আজ কেন অধিকার দেখাননি? আমি আপনার কথায় হ্যাঁ বলেছিলাম যাতে আপনি আপনার মনের ভাব প্রকাশ করতে পারেন। আপনি তখন আমায় দুটো থাপ্পড় দিয়ে কেন কিছু বললেন না? কেন আপনি নিশ্চুপ থেকে নিজের ক্ষতি করেছেন? মেঘের কান্না ধীরে ধীরে কমে এসেছে, তবে এখনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আবিরের বুকে মাথা রেখেই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আজকের পর আর কোনোদিন কোনো প্রকার বাড়াবাড়ি করব না। আপনি যেভাবে চান আমি সেভাবেই চলব। আপনার ভালোবাসা আদায় করতে আর উঠে পড়ে লাগব না। আপনি ভালোবাসলেও আমি আপনার, আপনি ভালো না বাসলেও আমি আপনার। তবুও প্লিজ সুস্থ হয়ে উঠুন। গভীর রাত পর্যন্ত মেঘ আবল তাবল বলেই গেছে আর আবিরকে ডেকেছে। ধীরে ধীরে মেঘ শান্ত হয়ে গেছে। ক্লান্তিতে আবিরের বুকে মাথা রেখে দুহাতে জড়িয়ে ধরা অবস্থাতেই ঘুমিয়ে পড়েছে। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট পর ঘুমের মধ্যে মেঘের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। সহসা পিটপিট পড়ে চোখ মেলল আবির। জ্ঞান ফিরেছে অনেকক্ষণ আগে। প্রেয়সীর আবেগজড়িত অনুদ্বিগ্ন অনুভূতি শুনতে ইচ্ছে করেই চোখ বন্ধ করে রেখেছিল। আবির চোখ নামিয়ে তাকালো মেঘের ক্রন্দিত মুখের পানে। মৃদু আলোতে আবিরের প্রেয়সীকে দেখল খানিকক্ষণ। সহসা চোখ বন্ধ করে লম্বা করে শ্বাস ছাড়ল। এটা প্রথমবার নয়। মেঘ আবিরের জন্য প্রথমবার যখন কেঁদেছিল তারপর 1 সপ্তাহ গলা দিয়ে কথা বের হয়নি মেঘের। তখন মেঘের বয়স 5 কি 6 আর আবিরের বয়স 12 কি 13 চলে। আবির তখন হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। টানা 15 দিনের উপরে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। অবুঝ মেঘের জীবনে আবির তখন একমাত্র খেলার সঙ্গী ছিল। আবির আর তানভীরের বয়সের পার্থক্য 2 বছর হওয়ায় তানভীরের স্মৃতি আবিরের মাথায় ছিল না।
তবে মেঘ জন্মের সময় আবির 7-8 বছরের ছিল বিদায় মোটামুটি বুঝত। প্রথম বোন হওয়ায় মেঘকে সর্বোচ্চ আদরে রেখেছে আবির। মেঘের আদো আদো কণ্ঠের ডাক এড়িয়ে খেলতে যাওয়ার সাধ্য ছিল না আবিরের। সারাক্ষণ বাড়িতেই মেঘের সঙ্গে খেলত। মেঘ ঘুমালে খেলতে বেরোত। 7-8 বছর বয়সের ছেলের চোখে মেঘ তখন বোন মানে বোনই ছিল। মেঘকে বোন ব্যতীত অন্য কোনো নজরে দেখেনি আবির। ধীরে ধীরে আবির মেঘ বড় হতে শুরু করেছে। আবিরের যত্নে মেঘ তখন থেকেই আবিরের প্রতি উন্মাদ ছিল। শিশুদের যারা বেশি আদর করে তারা তাদের সঙ্গেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। হঠাৎ আবিরের অসুস্থতা ছোট্ট মেঘের মনেও গভীর আঘাত দিয়েছিল। আবির হাসপাতালে থাকাকালীন মেঘকে কেউ নিয়ে যায়নি। 15 দিন পর আবিরের শারীরিক অবস্থা এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে ডাক্তার চিকিৎসা চালাতেও হিমশিম খাচ্ছিল। আবির কোনো কিছুতেই রেসপন্স করছিল না। হার্টবিট একেবারে কমে গেছিল। কোনো কারণে ব্রেনে প্রেশার পড়েছিল। মৃত্যুর সময় অতি সন্নিকটে চলে আসছিল। ডাক্তার সঠিক রোগ ধরতে পারছিল না। কোনো চিকিৎসা চলছিল না। নিরুপায় হয়ে ডাক্তার বাড়িতে জানিয়েছিল। ডাক্তার বলেছিলেন, আবির যদি নিজ থেকে রেসপন্স না করে তবে তাকে বাঁচানো সম্ভব হবে না। এই কথা শুনে সবাই হাসপাতালে হাজির হয়েছিল। সেদিন প্রথমবারের মতো ছোট্ট মেঘ আবিরের উপর উপুর হয়ে পড়ে কেঁদেছিল। কাঁদতে কাঁদতে মেঘ বলছিল, ভাইয়া উঠো, আমার সাথে খেলবে না? মালিহা খান কেঁদে বলেছিলেন, তোর ভাই হয়তো আর কোনোদিন তোর সাথে খেলতে পারবে না। ছোট্ট মেঘ তখনই হুঙ্কার দিয়ে উঠেছিল, চুপ করো, ভাইয়ার কিছু হবে না। আবিরকে শক্ত করে ঝাপটে ধরে আর্তনাদ করে বলেছিল, তোমার কিছু হলে আমার কি হবে? তুমি মরে গেলে কিন্তু আমিও মরে যাব। ভাইয়া উঠো, কথা বলো আমার সাথে। সবাই টেনেও মেঘকে আবিরের বুকের উপর থেকে উঠাতে পারেনি। মেঘ কাঁদতে কাঁদতে একটা কথাই বারবার বলছিল, তুমি মরলে আমায় নিয়ে মরবা, আমি তোমাকে ছাড়া বাঁচব না, আমিও মরে যাব। মেঘের নিরন্তর কান্নায় হঠাৎ আবিরের জ্ঞান ফেরে। দীর্ঘ শ্বাস ছেড়ে পিটপিট করে তাকাতেই একে একে চোখে পড়ে বাবা, মা, চাচ্চু, মামনির কান্নারত মুখমণ্ডল। সেই সাথে অনুভব করে পিচ্চি 2 হাতের স্পর্শ। আবিরের জ্ঞান ফেরায় সবাই যখন আবিরকে তাকছিল, মেঘও 2 হাতে আবিরের 2 গালে আলতোভাবে ধরে কানতে কানতে বলছিল। মেঘ বলেছিল, ভাইয়া কথা বলো, ওরা বলছে তুমি নাকি মরে যাবে, তুমি একবার বলো তোমার কিছু হবে না। আবিরের কথা বলতে কষ্ট হচ্ছিল, তবুও মেঘের কান্না দেখে মেঘের হাতে স্পর্শ করে অনেক কষ্টে বলেছিল, আমার কিছু হবে না। আলী আহমেদ খান দ্রুত গিয়ে ডাক্তার নিয়ে আসছিলেন। ডাক্তার আবারও পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। আবিরের হার্টবিট আগের তুলনায় বেড়েছে দেখে ডাক্তার পুনরায় চিকিৎসা শুরু করেছেন। সেই থেকে আরও প্রায় 7 দিন আবির হাসপাতালে ভর্তি ছিল। মেঘ একবারের জন্য বাসায় যায়নি। সারাক্ষণ আবিরের মাথার কাছে বসে থাকত। মেঘ ঘুমালে বাসায় নিয়ে যাবে বলে আবিরকে জড়িয়ে ধরেই ঘুমাত। 7 দিন পর আবিরকে বাসায় নিয়ে আসছে। আবির আগের তুলনায় অনেকটাই সুস্থ হয়ে গিয়েছিল। বাসায় আসার পরও মেঘের আহ্লাদের কমতি ছিল না। সারাক্ষণ আবিরকে দেখত, আবির খেয়েছে কিনা, ঔষধ খেয়েছে কিনা, ঠিকমতো ঘুমাচ্ছে কিনা, সব নজর রাখাই যেন মেঘের একমাত্র দায়িত্ব ছিল। 12-13 বছর বয়সের কিশোরের মনে হঠাৎ করেই মেঘের প্রতি অন্যরকম অনুভূতি জন্মাতে শুরু করল। জন্মের পর থেকে 6-7 বছর বয়স পর্যন্ত যাকে বোনের নজরে দেখে এসেছে, হুট করেই তার প্রতি ভিন্ন এক টান অনুভব করতে শুরু করল। মেঘের আহ্লাদী কণ্ঠে বলা প্রতিটা কথা আবিরের হৃদয় ছুঁয়ে যেত। কিছুদিন পর আবির মোটামুটি সুস্থ হওয়ার পর একদিন সোফায় বসে টিভি দেখছিল। তখন মেঘ ছুটে এসে আবিরের পাশে বসতে বসতে বলছিল, ভাইয়া তুমি জানো তুমি সুস্থ হয়েছ কেন? আবির বলেছিল, কেন? মেঘ বলেছিল, আম্মুরা বলছে তুমি শুধু আমার জন্যে সুস্থ হয়েছ। আমি কান্না করছিলাম বলেই আল্লাহ তোমাকে সুস্থ করে দিয়েছেন, বুঝলা? আবির মলিন হেসে বলেছিল, এখন আমার কি করতে হবে? মেঘ বলেছিল, তুমি সবসময় আমার সাথে খেলবা, আমায় ঘুরতে নিয়ে যাবে, আমাকে অনেক আদর করবা, আর কখনো আমায় ছেড়ে যেতে পারবা না। আবির সেদিন মেঘের হাতে হাত রেখে গুরুতরভাবে বলেছিল, আজ এই মুহূর্তে আবির মেঘকে কথা দিচ্ছে
আবির কোনো দিন তার মেঘকে ছাড়বে না। যাই হয়ে যাক না কেন, আবিরের প্রাণ মেঘেতেই সীমাবদ্ধ থাকবে। মেঘ বলেছিল, মনে থাকে যেন। আবির হেসে বলেছিল, তুই ভুলে গেলেও আমি কখনো ভুলব না। সেদিন থেকে আবিরের মন মেঘেতে আটকে গেছে। আবির মেঘের টানে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছিল। মেঘের আহ্লাদী আবদার আবিরকে মেঘের প্রতি সিরিয়াস করেছিল। ধীরে ধীরে আবির বড় হতে শুরু করেছে। সেই সাথে মেঘের সাথে দূরত্ব বেড়েছে। মেঘও তার ছোটবেলার স্মৃতি ভুলতে শুরু করেছে। এত বছর পর আবিরের মেঘ দ্বিতীয়বারের মতো আবিরের অসুস্থতায় এভাবে কাঁদছে। আবির গভীর ভাবনা শেষে চোখ মেলে তাকিয়ে আছে মেঘের অভিমুখে। মেঘ গভীর ঘুমে বিভোর হয়ে আছে। চোখের পানি এখনও গাল বেয়ে গড়িয়ে পড়ছে। আবির বাম হাতে মেঘের গাল মুছে আলতো ভাতে চুলগুলো ঠিক করে দিল। বাকি রাত আবিরের নির্ঘুম কেটেছে। আবিরের বুকে শুয়ে আছে আবিরের কাদম্বিনী। আবির অপলক দৃষ্টিতে ক্ষুদ্র আলোতে তার কাদম্বিনীকে দেখেই রাত কাটিয়ে দিয়েছে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। এমন সময় আবির ঘুমিয়েছে। তার ঘণ্টাখানেক পর আচমকা মেঘের ঘুম ভাঙে। নিজেকে আবিষ্কার করে আবির ভাইয়ের প্রশস্ত বুকে। চোখ তুলে তাকায় আবিরের মুখের পানে। আবিরকে ঘুমন্ত অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উঠতে নিলে পিঠে ভারী কিছু অনুভব করে। ঘুমের মধ্যে চুলের খোপা খুলে এলোমেলো হয়ে গিয়েছিল। চুলের কারণে কিছু বুঝতে পারছে না। ঘাড় ঘুরিয়ে আর চোখে তাকাতেই খেয়াল করল আবির বাম হাতে মেঘের পিঠ বরাবর শক্ত করে ধরে রেখেছে, যাতে ঘুমের মধ্যে মেঘ পড়ে না যায়। মেঘ বিপুল চোখে আবিরের হাতের দিকে তাকিয়ে আছে। নিজের অজান্তেই মেঘের ঠোঁটে হাসি ফুটল। যাকে ঘিরে মেঘ লক্ষাধিক স্বপ্নের পাহাড় বুনেছে, সেই আবির ভাইয়ের বুকে মাথা রেখে সারা রাত কাটিয়েছে। এটা ভেবেই মেঘের দুচোখ আনন্দে ছলছল করছে। বুকের ভেতর অজানা অনুভূতি জেগে উঠছে। আবিরের হাতের দিকে তাকিয়ে মেঘের মন অধিকতর পুলকিত হচ্ছে। মেঘ আর চোখে নিগুড় দৃষ্টিতে আবিরের সুষুপ্ত ধৃষ্টতায় কিছুক্ষণ তাকিয়ে রইল। চোখ সরানো বা পলক ফেলার কথা বেমালুম ভুলে গেল। অজান্তেই কাদম্বিনীর ঠোঁটে লেগে আছে ললিত হাসি। মেঘের স্বাভাবিক চেহারা মুহূর্তের মধ্যেই লজ্জায় লাল হয়ে গেছে। ক্ষণে ক্ষণে আবিরের অভিমুখে চেয়ে থাকার শক্তি হারিয়ে ফেলছে। দুর্ভেদ্য আবেশে মেঘের চোখ টানছে। মনের বিরুদ্ধে নিজেকে অক্লিষ্ট রাখার নিরবধি চেষ্টা চালাচ্ছে। আচমকা মেঘের নিঃশ্বাস থমকে গেছে। মনের কোণে একটা গূঢ় প্রশ্ন উদ্গত হল। মেঘ নিজেকে নিজে প্রশ্ন করল, আবির ভাইয়ের জ্ঞান কখন ফিরেছে? আর উনি কি সজ্ঞানে আমায় ধরেছেন, নাকি ঘুমের ঘোরে? মেঘ শুকনো ঢোক গিলল। হুড়হুড় করে বুক কাঁপছে। সাথে লজ্জায় রাঙা হয়ে আছে কাদম্বিনীর উজ্জ্বল চেহারা। এভাবে আর থাকা সম্ভব হচ্ছে মোহময়। মেঘের হৃৎপিণ্ডের কম্পনে আবির যে কোনো সময় সজাগ হয়ে যেতে পারে। তাই মেঘ ঘুরে কাঁপা কাঁপা হাতে আবিরের হাতটা সরিয়ে কোনো রকমে উঠল। চুল ঠিক করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে মাথায় ওড়না দিতে দিতে তাড়াতাড়ি দরজা খুলে দিল। হাতে ফোন নেই, নেই কোনো ঘড়ি। কত বেলা হয়েছে তা বুঝার উপায়ও নেই। মেঘের দরজা খোলার শব্দে তানভীর হচক্কিয়ে উঠে এসে ধীর কণ্ঠে শুধাল, ভাইয়ার জ্ঞান ফিরেছে? মেঘ শান্ত স্বরে বলল, মনে হয় ফিরেছে, এখন ঘুমাচ্ছেন। ভাই বোনের কথোপকথন শুনে রাকিবের ঘুম ভেঙে গেছে। তড়িঘড়ি করে উঠে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, আবির উঠেছে? মেঘ এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, না। মেঘ সাইড হয়ে দাঁড়াতেই রাকিব আর তানভীর রুমে ঢুকল। ওদের হালকা পাতলা কথাতে আবিরের ঘুম ভেঙে গেছে। আবির চোখ পিটপিট করে একে একে তানভীর, রাকিব আর মেঘের দিকে তাকাল। সম্পূর্ণ রুমে একবার চোখ বুলিয়ে আবির পুনরায় তানভীর আর রাকিবের দিকে তাকিয়েছে। রাকিব ভ্রু কুচকে গম্ভীর মুখ করে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির এক মুহূর্ত চেয়ে থেকে অকস্মাৎ মলিন হাসল। আবিরের হাসি দেখে রাকিবের মেজাজ গরম হচ্ছে। ফোঁস করে শ্বাস ছেড়ে রাকিব মেঘকে উদ্দেশ্য করে স্বাভাবিক কণ্ঠে বলল, মেঘ, তুমি একটু বাহিরে যাও তো। মেঘ সরু নেত্রে রাকিবকে দেখে সাথে সাথে তানভীরের দিকে তাকাল। তানভীর চোখ দিয়ে ইশারা করতেই মেঘ চুপচাপ রুম থেকে বেরিয়ে গেছে। রাকিব রাগী স্বরে বলল,
তানভীর, দরজাটা বন্ধ কর। রাকিবের কথা মতো তানভীর তাই করল। রাকিব আশেপাশে তাকিয়ে হঠাৎই এগিয়ে গিয়ে রুমের এক কর্নার থেকে একটা পাইপ মাথার ওপর তুলে দ্রুত আসতে নিলে আবির চেঁচিয়ে উঠল, এই! তানভীর রাকিবের থেকে তাকিয়ে সহসা ছুটে গিয়ে পেট বরাবর শক্ত করে ধরে বলল, কি করছো তুমি? রাকিব রাগান্বিত কণ্ঠে বলল, ওর যে হাত আর পাটা ঠিক আছে ওইটাও ভেঙে ফেলব। মরার যখন এত শখ তাহলে ভালো করেই মারি। তানভীর ধীর কণ্ঠে রাকিবকে বলল, থাক, বাদ দাও, এমনিতেই ভাইয়ার অবস্থা খারাপ। রাকিব পাইপ হাতে নিয়ে আবিরের কাছে আস্তে আস্তে রাগে কটকট করে বলল, তোর ফাটা মাথা আরও ফাটিয়ে দেব? আবিরের ঠোঁটে এখনো হাসি লেগেই আছে। আবির মৃদু স্বরে বলল, তোর ইচ্ছে হলে দে ফাটিয়ে। রাকিব গম্ভীর মুখ করে বলল, আবির, তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। তুই কিভাবে পারলি এমন কাজ করতে? আবির ভ্রু গুটিয়ে মুখ ফুলিয়ে বলল, আমি ইচ্ছে করে করছি নাকি? রাকিব পুনরায় বলল, মেঘ কি বলছে না বলছে তুই এতেই চটে গিয়ে মরতে চলে গেলি? তুই কি ভাবছিলি তুই মরে গেলেই সবকিছু সমাধান হয়ে যাবে? আমাদের আশা পর্যন্ত অপেক্ষা করতে পারতি তো? মেঘ বললেই হলো, প্রয়োজনে মেঘকে বিয়ের আসর থেকে উঠিয়ে এনে হলেও তোর সাথে বিয়ে দেব। আর কোনো ছেলেকে সামান্য পছন্দ করে বলাতে তুই এমন কাণ্ড করে বসলি? মেঘের মনে যত যেই থাকুক সবগুলোকে মেরে সেখানে তোর বসতি স্থাপন না করলে আমিও রাকিব না। আবির মুচকি হেসে বলল, আমার মেঘ আমার ছিল, আমার আছে, আর আমৃত্যু আমারই থাকবে। ও কোনো ছেলেকে পছন্দ করা তো দূর, কোনো ছেলের দিকে ভালোভাবে তাকিয়েই দেখে না। ওর মন মস্তিষ্ক জুড়ে এই আবির ব্যতীত অন্য কোনো পুরুষের অস্তিত্ব নেই। আর কোনোদিন কেউ আমার কাদম্বিনীর প্রিয় পুরুষ হতে পারবেও না, এই কনফিডেন্স আমার আছে। রাকিব অবাক হয়ে বলল, তাহলে মিনহাজের থেকে ফুল নিল যে? আবির শান্ত স্বরে বলল, ফুল নিতে দেখছিস? রাকিব বলল, না, কিন্তু। আবির বুঝিয়ে বলল, ছবি যা দেখছিস সবগুলোতে মিনহাজ ওকে ফুল অফার করছে, কিন্তু আমার মেঘ সেই ফুল ছুঁয়েও দেখেনি। রাকিব জিজ্ঞেস করল, তারপরে ওই ছেলের সাহস কিভাবে হলো এভাবে মেঘকে ফুল দেওয়ার? আবির বলল, এটা ওদের প্ল্যান ছিল। ওরা ছবি তুলে ফেসবুকে পোস্ট করার প্ল্যান করেছিল, যাতে সেটা আমার চোখে পড়ে, কিন্তু আমি ওখানে চলে যাওয়াতে ওরা থতমত খেয়ে ফেলছে। রাকিব বলল, তুই এসব কিভাবে জানিস? মেঘ বলছে? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, আমি আগে থেকেই সব জানি, তাছাড়া মেঘও কিছুটা বলছে। রাকিব বিরক্ত হয়ে বলল, হারামি, তুই যদি আগে থেকেই সব জানতি তাহলে অ্যাক্সিডেন্ট করতে গেছিলি কেন? আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল, আমি মেঘকে বেশি কিছুই বলতাম না, বরং ওদের সাথে আড্ডা দিয়ে আমি ওকে নিয়ে চলে আসতাম, কিন্তু ওই ছেলের এক্সট্রা কেয়ার দেখে সঙ্গে সঙ্গে পায়ের রক্ত মাথায় উঠে গেছিল। না বুঝেই হুট করে প্রশ্ন করে বসি মেঘ ওই ছেলেকে পছন্দ করে কিনা। আমার 100%-এর জায়গায় 1000% কনফিডেন্স ছিল মেঘ না বলবে, অন্তত আমার চোখের দিকে তাকিয়ে ও কোনোদিন মিথ্যা বলতে পারবে না। কিন্তু ও যখন আমার চোখে চোখ রেখে হ্যাঁ বলল, তখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল আকাশটা বোধহয় আমার মাথায় ভেঙে পড়েছে। আমি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছিলাম না। আমি আগে থেকেই জানি এসব কিছু ওদের প্ল্যান, ওরা আমার মুখ থেকে কিছু শুনতে চাইছে, কিন্তু ওর হ্যাঁ শোনার পর নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। যখন বুঝতে পেরেছি এখানে থাকাটা রিস্ক, তখনই আমি সেখান থেকে চলে গেছি। রাকিব শান্ত গলায় বলল, একটু শান্ত থাকলেই মাথাটা ঠিক হয়ে যেত, তাহলে এভাবে অ্যাক্সিডেন্ট করতে হতো না। আবির বলল, আরে বাবা, আমি ইচ্ছেকৃত অ্যাক্সিডেন্ট করিনি। আমি যেখানে জানি ও আমার, সেখানে অ্যাক্সিডেন্ট করে মরতে বসা বোকামি ছাড়া কিছুই না। রাকিব জিজ্ঞেস করল, তো করলি কিভাবে? আবির বিস্তারিত বলতে শুরু করল, ফাঁকা রাস্তা, মন খারাপ, তাই আমি মোটামুটি ভালো স্পিডেই বাইক চালাচ্ছিলাম। প্রায় জনমানব শূন্য এক জায়গায় হুট করে এক পাগল বাইকের সামনে চলে আসছে। পাগলের অবস্থা তো জানিসই, রাস্তার মাঝখানে এদিক ওদিক ছোটাছুটি করছে। যখন বুঝতে পারছি পাশ কেটে যাওয়া কষ্টকর হবে, ততক্ষণে প্রায় কাছাকাছি চলে গেছি। পাগলের আলামত দেখতে দেখতে স্পিড ব্রেকার খেয়ালই করিনি। আচমকা ব্রেক করাতে স্পিড ব্রেকারে ধাক্কা লাগছে। এমনিতেই মাথা ভর্তি দুশ্চিন্তা, ধাক্কা খাওয়ায় বাইক কন্ট্রোল করার কথা ভুলেই গেছিলাম। এরপর কি হয়েছে জানি না। তানভীর তপ্ত স্বরে বলল, বড় আব্বু কাল বেশি কিছু বলেনি, আজকে তোমার খবরই আছে। আবির মলিন হেসে হঠাৎই শুকনো নেত্রে তানভীরের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তুই ওদের কিছু করিসনি তো? রাকিব হেসে বলল, বেশি কিছু করেনি, জাস্ট 2 দফায় হালকার উপর ঝাপসা আপ্যায়ন করেছে আর কি। আবির শুকনো দৃষ্টিতে তাকিয়ে পুনরায় শুধাল,
রাকিব যা বলছে সত্যি? কি করছিস তুই? তানভীর চোখ নামিয়ে মৃদু স্বরে বলল, যা করার তাই করেছি, তোমার তাদের নিয়ে ভাবতে হবে না। আবির বলল, এখন কোথায় আছে? তানভীর বলল, আছে কোনো এক জায়গায়। আবির অবাক হয়ে বলল, তুই বন্যার সামনে মেরেছিস? তানভীর নির্লিপ্তভাবে বলল, হ্যাঁ। আবির রেগে বলল, তোরে আমি কি বুঝালাম তানভীর, আর তুই এটা কি করলি? তানভীর রাগী স্বরে বলল, আমি এত মেপে চলতে পারবো না ভাইয়া। ওইটা পাবলিক প্লেস না হলে আর রাকিব ভাইয়ারা আমায় না আটকালে গতকাল ওইখানেই ওই ছেলেকে খুন করতাম। আবির শান্ত স্বরে বলল, যুদ্ধ হয় সমানে সমানে, ওরা যতই লাফালাফি করুক না কেন, তোর আমার কাছে ওরা এখনো অনেক ছোট। তানভীর ফোঁস করে শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ছোট হয়ে বড়দের মতো আচরণ করেছে, তাই আমিও আমার রূপ দেখিয়েছি। আবির বলল, তোর আচরণে বন্যার তোর প্রতি বিদ্বেষ না চলে আসে? তানভীর বলল, আসলে আসুক, আমার জীবনে আমার ভাই বোনের সামনে বাকি সব কিছু গুরুত্বহীন। সে যদি এতটাই ম্যাচিওর্ড হয় তাহলে আশা করি অবশ্যই বুঝবে। আবির টুকটাকি কথা বলে হঠাৎই গুরুতর কণ্ঠে বলল, আমার জানটা বাহিরে একা আছে। তানভীর দেখত আমার ময়না পাখিটা কি করছে। রাকিব মৃদু হেসে বলল, এত পীড়িত দেখাতে হবে না, তোর বাসর করার ইচ্ছে ছিল আমাদের জানাতি। সম্পূর্ণ অফিস সাজিয়ে প্রকাণ্ড আয়োজন করে তোদের বাসরের ব্যবস্থা করতাম। আবিরের চোখ উজ্জ্বলতায় ঝলমল করছে, মুখে লাজুক হাসি। তানভীর নিঃশব্দে হাসতে পা বাড়াতেই রাকিব সহসা উত্তেজিত কণ্ঠে শুধাল, বাই দ্য ওয়ে, বাসর রাত কেমন কাটল আবির? আবির ঠোঁটের কোণে হাসি রেখে উদাসীন কণ্ঠে বলল, ফুলের সুবাস ছাড়া বাসর রাতের সৌন্দর্য ফিকে মনে হচ্ছিল। ফুল দিয়ে সাজাতে পারলি না? রাকিব আবারও চেঁচিয়ে উঠল, বাঁশ কই রে? বাঁশটা আন কেউ। তানভীর মেঘকে ডেকে নিয়ে আসছে। মেঘ নাকের ডগা পর্যন্ত ওড়না টেনে রেখেছে। মেঘ রুমে আসতেই আবির আর চোখে মেঘের দিকে তাকিয়ে আছে, কিন্তু মেঘের দৃষ্টি নিচের দিকে। ঘুরে এসে কোনো রকমে আবিরের পায়ের কাছে মাথা নিচু করে বসল। তানভীর আর রাকিব নাস্তা আনতে বেরিয়ে গেছে। রুমে শুধু আবির আর মেঘ। আবির এক দৃষ্টিতে মেঘকে দেখছে। পাতলা ওড়নার আড়ালে মেঘের কুণ্ঠ অভিমুখে আবির নিষ্পলক চোখে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ রুমে আলী আহমেদ খান সহ মালিহা খান এবং হালিমা খান ঢুকলেন। আলী আহমেদ খান রাগী স্বরে বললেন, জ্ঞান ভিড়েছে তাহলে? আবির খানিক হাসল, আর কিছুই বলল না। আলী আহমেদ খান গুরুতর কণ্ঠে শুধালেন, তুমি কি ঠিক করেই নিয়েছ? তোমার আমলু আর আমাকে শান্তিতে থাকতে দিবে না? আবির কণ্ঠ খাদে নামিয়ে শান্ত স্বরে বিড়বিড় করে বলল, আপনাদের শান্তির জন্য প্রয়োজনে নিজের মনকে পুড়িয়ে ছারখার করে দেব। আলী আহমেদ খান ভারী কণ্ঠে শুধালেন, তানভীর কোথায়? আবির স্বাভাবিক কণ্ঠে বলল, নাস্তানতে গেছে। আলী আহমেদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, তোমাদের মতো বয়সে বিজনেস করে একা হাতে সংসার সামলিয়েছি, আর তোমরা? আজকে তুমি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছো, দুদিন পর তানভীর অ্যাক্সিডেন্ট করবে। এই বয়সে এসেও তোমাদের জন্যই টেনশন করতে হবে নাকি? আবির মৃদু হেসে ভারী কণ্ঠে বলল, এই তানভীর, তুই কিন্তু কোনোভাবেই অ্যাক্সিডেন্ট করিস না। তানভীর আচ্ছা বলতেই আলী আহমেদ খান পেছন ফিরে তাকালেন। তানভীর রুটি, কলা আরও অন্যান্য খাবার নিয়ে আসছে। মালিহা খান শীতল কণ্ঠে আবিরকে বললেন, সাবধানে গাড়ি চালাতে পারিস না? হালিমা খান স্বাভাবিক কণ্ঠে বললেন, খাবার নিয়ে আসছে, আগে খাবার খেয়ে নে। মেঘ নীরব দর্শকের মতো মাথা নিচু করে চুপচাপ বসে আছে। মালিহা খান আবিরের হাত মুখ ধুয়ে দিয়েছেন। কিছুক্ষণ পর ডাক্তার এসে দেখে গেছেন। ডাক্তার চলে যাওয়ার পর মালিহা খান নিজের হাতে আবিরকে খাইয়ে দিতে লাগলেন। তানভীর রাকিবও খাচ্ছে। হালিমা খান স্বাভাবিক কণ্ঠে শুধালেন, মেঘ, তুই খাবি না? ধীর কণ্ঠে বলল, খিদে নেই, পরে খাব। আবির তানভীরের দিকে তাকিয়ে ইশারা দিতেই তানভীর বসা থেকে উঠে এসে স্বাভাবিক কণ্ঠে মেঘকে বলল, হা কর। মেঘ জেদ করে বলল, খাবো না আমি। তানভীর শক্ত কণ্ঠে বলল, হা করতে বলছি। মেঘ মাথা তুলে অল্প করে হা করল। তানভীর মেঘকে খাইয়ে নিজেও খেয়ে নিয়েছে। খাওয়া শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে জান্নাত আর আবিরের ফুপ্পি রুমে ঢুকল। ওনাদের দেখে সবাই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। আলী আহমেদ খান বোনের দিকে এক পলক তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, তুই এখানে? তোদেরকে খবর দিয়েছে? জান্নাত ধীর কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম, আমার ভাইয়া আমাদের খবর দিয়েছেন।
মাহমুদা খান কোনো কথা বললেন না। ভেতরে এসে আবিরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বললেন, এখন শরীর কেমন? আবির আর চোখে মেঘের দিকে তাকালো, সহসা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, আলহামদুলিল্লাহ, ভালো। আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন, তোমার ভাইয়াকে? জান্নাত রাকিবের দিকে তাকিয়ে অল্প হেসে বলল, রাকিব ভাইয়া। মালিহা খান বিস্ময় সমেত একবার রাকিবকে দেখল, আবার জান্নাতকে। হুবহু চেহারার মিল না থাকলেও দুজনের চোখ দেখতে একই রকম। মালিহা খান কণ্ঠ ভারী করে প্রশ্ন করলেন, তুমি রাকিবের কেমন বোন? জান্নাত বলল, আপন বোন। আলী আহমেদ খান রাকিবের দিকে তাকিয়ে প্রখর তপ্ত স্বরে শুধালেন, জান্নাত তোমার বোন? রাকিব বলল, জি আঙ্কেল, আমার একমাত্র বোন। হালিমা খান আর মালিহা খান শুধু মুখ চাওয়াচাওয়ি করছেন। মালিহা খান প্রশ্ন করলেন, তুমি রাকিবের বোন সে কথা আগে বলনি কেন? জান্নাত শান্ত স্বরে বলল, কখনো তেমন প্রয়োজন হয়নি, সেজন্য আর বলা হয়নি। মালিহা খান জিজ্ঞেস করলেন, আবিরকে চিন্তা না? জান্নাত বলল, জি, মোটামুটি চিনতাম। আলী আহমেদ খান জান্নাতকে প্রশ্ন করলেন, কিন্তু তোমাকে তো তানভীর বাসায় আনছিল, তানভীরকে তুমি কিভাবে চেনো? জান্নাত বুঝিয়ে বলল, তানভীর ভাইয়ার সাথে একটা প্রোগ্রামে দেখা হয়েছিল, পরিচয় দেয়ায় চিনতে পারছি। তখন কথায় কথায় উনি মেঘের কথা বলছেন, মেঘের জন্য টিচার খুঁজছিলেন। তখন ভাবলাম মেঘকে আমিই পড়াই। সেভাবেই মেঘকে পড়ানো শুরু। হালিমা খান, মালিহা খান আর আলী আহমেদ খানের একের পর এক প্রশ্নের প্রতিউত্তরে জান্নাত প্রতিবারই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। কোনো প্রকার মিথ্যার আশ্রয় না নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সাবলীল ভঙ্গিতে সকল উত্তর দিয়েছেন। আলী আহমেদ খান অফিসে চলে যাবেন। সবার থেকে বিদায় নিয়ে দরজা পর্যন্ত গিয়ে আবার থমকে দাঁড়িয়েছেন। মাহমুদা খানের দিকে তাকিয়ে ভারী কণ্ঠে বললেন, বাসায় আসিস? জান্নাত আলী আহমেদ খানের দিকে তাকাতেই আলী আহমেদ খান মৃদু হেসে বললেন, তোমার শাশুড়িকে নিয়ে আমাদের বাসায় এসো। জান্নাত বিনয়ের সাথে বলল, জি আচ্ছা। হাসপাতালের বেডে চোখ বন্ধ করে শুয়ে আছে আবির। গতকাল অ্যাক্সিডেন্টের পর থেকে তানভীরের কাছেই আবিরের ফোন ছিল। তানভীর আবিরের মাথার পাশে ফোনটা রেখে বেরিয়ে গেছে। রাকিবও চলে গেছে। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তানভীর পার্টি অফিসের সামনে আসতেই দেখল ভেতরে কয়েকজন কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি করছে। তানভীর দ্রুত ভেতরে গেল। আজ থেকে 15 দিন আগে সংঘটিত এক প্রোগ্রামের ছোটখাটো ভুলভ্রান্তি নিয়ে 2-4 জন কথা বলছিল। সেটা এক পর্যায়ে তর্কে রূপ নিয়েছে। তানভীর প্রথমে শান্ত থেকে থামানোর চেষ্টা করেছে, কিন্তু কারো থামার নাম নেই। অল্প বয়সে সবার রক্তই গরম থাকে, কারো মুখ থেকে সামান্যতম কথাও কেউ সহ্য করতে পারে না। বেসামাল পরিস্থিতি বুঝতে পেরে তানভীর উচ্চস্বরে ধমক দিতেই সকলে নীরব হয়ে গেছে। সময়টা যেন থমকে গেছে। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো শব্দ নেই। আবিরের বলা কথাগুলো মনে করে তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে সাবলীলভাবে বোঝানোর চেষ্টা করল। সবাইকে থামিয়ে তানভীর নিজের চেয়ারে মাথা চেপে ধরে বসে আছে। গতকাল থেকে তানভীরের মেজাজ এমনিতেই খুব গরম। মেঘের অনাকাঙ্ক্ষিত আচরণ, আবিরের অ্যাক্সিডেন্ট, মিনহাজার তামিমের প্রতি তীব্র আক্রোশে তানভীরের মেজাজ তুঙ্গে। তানভীরের নিজের বোনের প্রতি যতটা না ক্ষোভ ছিল, তার চেয়ে বেশি রাগ হয়েছিল বন্যাকে সেখানে উপস্থিত থাকতে দেখে। বন্যার ম্যাচিউরিটি তানভীরকে বরাবরই মুগ্ধ করে। মেয়েটা কখনোই উচ্ছৃঙ্খল আচরণ করে না, করলেও সেটা নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ থাকে। যেমন মেঘদের সাথে থাকলে বন্যা ওদের মতোই দুষ্টামি ফাজলামো করে, আবার বাড়িতে থাকাকালীন ছোট ভাইয়ের সাথে খুনসুটিতে মেতে থাকে। অথচ স্যার, ম্যাম, তানভীর, আবির কিংবা বড়দের সামনে একদম শান্তশিষ্টভাবে কথা বলে। বন্যার কথা আর আচরণ কোথাও কোনো প্রকার অভদ্রতার ছোঁয়া নেই। মেয়েটার রাগ বুঝারও কোনো উপায় নেই। গতকালের ঘটনায় বন্যার উপস্থিতি দেখে তানভীর নিজেকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিল না। আবির আর তানভীর দুজনের দৃষ্টিতেই বন্যা মেঘের তুলনায় অনেকটাই পরিণত। কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করলে, খুব করে কিছু আশা করে না পেলে, তখন বুকের ভেতর যে আঘাতটা লাগে সেটা এত সহজে মুছে না। তানভীরের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। বন্যার প্রতি তানভীরের অন্ধ বিশ্বাস ছিল। বন্যা মেঘের সাথে থাকলে মেঘ কখনো ভুল বা অন্যায় কিছু করবে না। সেই বিশ্বাসটা বন্যা নষ্ট করে দিয়েছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে বাধ্য হয়ে রাতে বন্যার উপর নিজের রাগ ঝেড়েছে। যদিও পরে সবটাই জেনেছে, কিন্তু তখন কল দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। বন্যাকে ফোন দিবে ভাবতেই পকেটে থাকা ফোনটা ভাইব্রেট হতে শুরু করল। পকেট থেকে ফোন বের করতেই বন্যার নামটা ভেসে উঠল। অমনি তানভীরের অষ্টপুট প্রশস্ত হল।
মাথা যন্ত্রণা, মনের অশান্তি যেন মুহূর্তেই গায়েব হয়ে গেছে। ফোন রিসিভ করে তানভীর মোলায়েম কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। বন্যা ভয়ে ভয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। আবির ভাইয়া কেমন আছেন? তানভীর বলল, আলহামদুলিল্লাহ ভালো, শুধু হাতে পায়ে আর মাথায় ব্যান্ডেজ করা, তবে বিন্দাস আছে। বন্যা বলল, সরি। তানভীর অবাক হয়ে বলল, ওমা, সরি বলছো কেন? বন্যা বলল, এমনি। ভাইয়া কি এখনো হাসপাতালে? তানভীর বলল, হ্যাঁ, কালকে সম্ভবত বাসায় নিয়ে যেতে পারবো। বন্যা জিজ্ঞেস করল, মেঘ কোথায়? তানভীর বলল, হাসপাতালেই। বন্যা বলল, আপনি কোথায়? তানভীর বলল, আমি পার্টি অফিসে আসছি। তুমি কি করতেছ? বন্যা বলল, ভার্সিটিতে আসছি। মেঘ কি আজ বাসায় যাবে না? ও মনে হয় বাসায় ফোন রেখে আসছে, কথা বলতে পারছি না। তানভীর বলল, আমি হাসপাতালে গিয়ে বনুকে ফোন দিবনে, তখন কথা বলে নিও। বন্যা বলল, আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করব? তানভীর বলল, তোমার বন্ধুদের কথা বাদ দিয়ে যা ইচ্ছে জিজ্ঞেস করতে পারো। বন্যা ফোন কানে নিয়েই চোখ তুলে তাকালো। ছেলেটা বেশ ফর্সা, বন্যার তুলনায় হাইট অনেকটাই বেশি। চোখে সাদা গ্লাস, চুলগুলো গুছানো, পরনে শার্ট, তার ওপর অ্যাপ্রন। বন্যা ছেলেটার দিকে তাকিয়ে কপাল কুচকাল। ছেলেটা বিপুক চোখে বন্যার দিকে তাকিয়ে মুচকি হাসল। তানভীর ফোনের ওপাশ থেকে গম্ভীর কণ্ঠে শুধালো, কে ধমক দিয়েছে? বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, চিনি না, রাখছি এখন। ছেলেটা কয়েক মুহূর্ত স্থির থেকে বন্যার দিকে তাকিয়ে তাকিয়ে চলে যাচ্ছে। বন্যাও সূক্ষ্ম নেত্রে ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটার চালচলনের হঠাৎ পরিবর্তন দেখে বন্যার মনে খটকা লাগছে। তাছাড়া বন্যা যেখানে দাঁড়িয়েছিল সেখান দিয়ে সচরাচর কেউ হাঁটাচলাও করে না। তবে ওই ছেলে কেন এদিকে আসবে? ছেলেটাকে দেখেই বোঝা যাচ্ছে ক্লাসের দিক থেকে সিনিয়র হবে, কিন্তু আগে কখনো এই ছেলেকে দেখেছে কিনা সেটা মনে করতে পারছে না। ছেলেটা অনেকটা দূরে চলে গেছে। বন্যা আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো। বন্যার হঠাৎই মিনহাজের সাথে প্রথম দেখার ঘটনা মনে পড়ে গেছে। মিনহাজ ইচ্ছেকৃত ধাক্কা দিতে এসে নিজেই যেমন ভাব নিয়েছিল, তেমনি এই ছেলেও নিজে অন্য রাস্তায় এসে আবার ধমক দিয়ে বসল। বন্যার এখন নিজের উপর বড্ড রাগ হচ্ছে। একটু আগে বিষয়টা খেয়াল করলে ছেলেটাকে অন্ততপক্ষে দুটা কথা বলতে পারত। তানভীর পুনরায় কল করছে। বন্যা কল রিসিভ করা মাত্রই তানভীর আতঙ্কিত কণ্ঠে শুধালো, কি হয়েছে? কে কি বলছে? বন্যা বলল, তেমন কিছু না। তানভীর বলল, সত্যি কথা বলো, আসবো আমি? বন্যা বলল, আরে না, সত্যি কিছু হয়নি, আপনার আসতে হবে না। তানভীর বলল, আর ইউ শিওর? বন্যা বলল, ইয়েস। তানভীর বলল, ঠিক আছে, ক্লাস শেষ করে বাসায় চলে যেও। বন্যা বলল, জি আচ্ছা, রাখছি। বন্যা কল কেটে আবারও তাকালো। ততক্ষণে ছেলেটা কোথায় যেন চলে গেছে। এর মধ্যে লিজা আর মিষ্টি এসে বন্যার মাথায় গাঁটটা মেরে উত্তেজিত কণ্ঠে প্রশ্ন করল, কিরে, তুইও কি লিফাত ভাইয়ার প্রেমে পড়ছিস? বন্যা কপাল কুচকে রাশভারী কণ্ঠে শুধালো, লিফাত ভাইয়া আবার কে? লিজা হেসে উত্তর দিল, এই যে একটু আগে যার সাথে কথা বলছিলি, যার দিকে এইমাত্র তাকিয়েছিলি, তিনি হচ্ছেন লিফাত ভাইয়া, 4th বর্ষের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ফার্স্ট বয়। উনি যে কত মেয়ের ক্রাশ তার কোনো হিসেব নেই, এমনকি আমারও ক্রাশ। তা কি কথা বলছিলি রে? বন্যার রেগে বলল, কোনো কথাই বলিনি, তোর ক্রাশের সাথে কথা বলতে আমার বইই গেছে। আর একটা কথা, তোর ক্রাশের ক্যারেক্টারে সমস্যা আছে, বুঝলি? লিজা দাঁতে দাঁত চেপে কটকট করে বলল, তুই আমার ক্রাশকে নিয়ে একদম বাজে কথা বলবি না। বন্যা বলল, বলতে চাইও না, এমনকি তোদের সাথেও কথা বলতে চাই না, বাই। বন্যা ক্লাসে চলে গেছে। বন্যার পিছু পিছু মিষ্টি আর লিজাও ছুটছে। এদিকে আলী আহমদ খান চলে যাওয়ার পর আরও 2-3 ঘণ্টা মাহমুদা খান হাসপাতালে ছিলেন। আবিরকে যতটা সম্ভব বুঝিয়েছেন। মালিহা খান আজ কম বেশি কথা বলেছেন, হালিমা খানের সাথেও পরিচিত হয়েছেন। প্রায় 1টার দিকে ওনারা বাসার উদ্দেশ্যে চলে গেছেন। মালিহা খান আর হালিমা খান দুজনেই বাসায় যাওয়ার জন্য বলেছেন, কিন্তু প্রত্যুত্তরে মাহমুদা খান কিছুই বলেননি। এত বছরের দূরত্বের পর হুট করে ওই বাড়িতে চলে যাওয়া ওনার কাছেও স্বাভাবিক বিষয় না। এই বাড়ির সাথে জড়ানো আবেগগুলো কেমন যেন শক্ত পাথরে মুড়িয়ে আছে। সেই পাথর না গললে স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠা অসম্ভব ব্যাপার। আলী আহমদ খান মুখ রক্ষার খাতিরে বোনকে বাসায় যেতে বললেও দুই ভাবি খুব আন্তরিকতার সহিত বাসায় যাওয়ার জন্য বলেছেন। দুপুরের পরপরই ইকবাল খান, আকলিমা খান, মিম আর আদি হাসপাতালে আসছে। আবিরের অসুস্থতার কথা তানভীর বলতে চায়নি, তবে ইকবাল খান বারবার জোর করায় বাধ্য হয়ে বলেছেন। বলতে দেরি হলেও তাদের রওনা দিতে দেরি হয়নি। মিম আর আদি সারা রাস্তা কেঁদে কেঁদে এসছে। আবিরের সাথে মিম খুব কম কথা বলে, হুটহাট দেখা না হলে মিম ইচ্ছেকৃত সামনেও পড়ে না, তবে ভাইয়ের প্রতি ভালোবাসার কোনো কমতি নেই তার।
অন্যদিকে আদির আবদার করার একমাত্র জায়গাই আবির। বাহিরে থাকাকালীনও ভিডিও কল দিয়ে প্রতিনিয়ত বলতো, ভাইয়া এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, কবে আসবা? এখনও তাই করে। হাসপাতালে এসে আবিরের অবস্থা দেখে দুই ভাইবোনই মেরে গেছে। মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ দেখে আটকে উঠল। এমন অবস্থায় বাস্তবে কাউকে দেখেনি তারা, এই প্রথমবার আবিরকে দেখছে। আকলিমা খানও অনেক বেশি আতঙ্কিত হয়েছেন। আবিরকে দেখেই আর্তনাদ শুরু করেছেন। ইকবাল খান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন, কিছুই বলতে পারছেন না। ওনার চোখে ভেসে উঠেছে বহু বছর আগে আলী আহমদ খানের অ্যাক্সিডেন্টের পরের দৃশ্য। তখন আলী আহমদ খান অ্যাক্সিডেন্ট করে প্রায় 6 মাস বিছানায় ছিলেন। একই রূপে নিজের ভাইপোকে কখনো দেখতে হবে, এটা ইকবাল খান কখনো কল্পনাও করেননি। ইকবাল খান তাড়াতাড়ি আবিরের রিপোর্ট চেক করতে লাগলেন, হাত পায়ের অবস্থা বোঝার জন্য। মাথায় চাপ বেশি খেলেও হাতে আর পায়ে খুব বেশি সমস্যা নেই। 21 দিন বেড রেস্টে থাকলে আশা করা যায় ঠিক হয়ে যাবে। দুপুর পেরিয়ে সন্ধে হতে চলল। দুপুরে সবাই অল্প স্বল্প খেয়েছে, কিন্তু মেঘ কিছুই খায়নি। সেই যে আবিরের পায়ের কাছে বসেছিল, সারাদিন যাবৎ সেখানেই বসে আছে। দু হাতে দুই হাঁটু আঁকড়ে ধরে হাঁটুর উপর কাত করে মাথা রেখে অমত্ত আখিতে আবিরের অভিমুখে চেয়ে আছে। নাক অবধি ওড়না টানা, আখি যুগল স্থির, প্রয়োজনের বাহিরে একবারের জন্যেও পলক ফেলছে না। কখনো কখনো চোখের কার্নিস দিয়ে অনর্গল গড়িয়ে পড়ছে নোনা জল। অতি সন্তর্পণে চোখের পানি মুছে আবারও চেয়ে আছে আবিরের দিকে। সারাদিনে খাবো না ব্যতীত মেঘের মুখ থেকে আর কোনো কথা বের হয়নি। সকাল থেকেই আবির ক্ষণে ক্ষণে মেঘকে দেখছে, কিন্তু আজ তার কিছু বলার সামর্থ্য নেই। আম্মু মামুনির সামনে মেঘকে যে দুটো কথা বলবে সেই পরিস্থিতিও নেই। কেউ আবিরের পাশ থেকে উঠেও যাচ্ছে না। বিকেলে হালিমা খান আকলিমা খানদের সাথে বাসায় গিয়ে রাতের জন্য রান্না করে সন্ধে আবারও হাসপাতালে আসছেন। ইকবাল খানও সাথে আসছেন। আলী আহমদ খানও অফিস থেকে সরাসরি হাসপাতালে আসছেন। মালিহা খান আর মেঘ দুজনেই সারাদিন হাসপাতালে ছিল। আবির ঘুমাচ্ছে দেখে কেউ ডাকেনি। হালিমা খান এসে থেকে মেঘকে খাওয়ানোর চেষ্টা করেছেন। আলী আহমদ খান নিজেও দুবার খাওয়ার কথা বলেছেন, কিন্তু মেঘ নিশ্চুপ বসে আছে। বাধ্য হয়ে হালিমা খান তানভীরের নাম্বারে কল দিয়েছে। তানভীর কল রিসিভ করতেই হালিমা খান বিরক্তি ভরা কণ্ঠে বললেন, কোথায় তুই? তানভীর উত্তর দেওয়ার আগেই হালিমা খান পুনরায় বলে উঠলেন, যেখানেই থাকিস হাসপাতালে এসে তোর বোনকে খাইয়ে রেখে যা, আমি তোর বোনের সাথে আর পারবো না। তানভীর শান্তভাবে বলল, আচ্ছা আসতেছি, তুমি কিন্তু বনুর সাথে রাগারাগি করো না। হালিমা খান বললেন, তোর আর তোর বাপের আদরে মেয়েটা দিন দিন আরও বেশি জেদি হইতেছে। তানভীর বলল, আমি এখনই আসতেছি। 20 মিনিটের মধ্যে তানভীর হাসপাতালে আসছে। মেঘ তখনও গুটিসুটি মেরে বসে আছে। তানভীর ঢুকতেই মেঘ নড়ে চড়ে বসল। তানভীর ভারী কণ্ঠে বলল, খাচ্ছিস না কেন? মেঘ দুর্বল কণ্ঠে বলল, খিদে নেই। তানভীর ধমক দিয়ে বলল, বললেই হলো। তানভীর প্লেটে খাবার বেড়ে মেঘের সামনে ধরতেই মেঘ খাবো না বলে তানভীরের দিকে তাকালো। তানভীরের অগ্নিদৃষ্টি দেখে মেঘ কিছু বলার সাহস পেল না, চুপচাপ খাওয়া শুরু করল। তানভীরও মেঘের সামনে চেয়ার নিয়ে বসে আছে। তানভীর চাইলেও মেঘকে কিছু বলতে পারছে না, আবার না বলেও থাকতে পারছে না, কারণ মেঘের এরকম আচরণ বাসার মানুষের চোখে সন্দেহের সৃষ্টি করবে। সবাই যখন নিজেদের মধ্যে কথা বলছিল, এই ফাঁকে তানভীর একবার মেঘকে বাসায় যাওয়ার কথা বলেছে। ঠান্ডা মাথায় বুঝিয়েওছে, কিন্তু মেঘ মাথা দিয়ে না করেই যাচ্ছে। যখন তানভীর বুঝতে পেরেছে মেঘকে রাজি করানো সম্ভব না, তখন বাধ্য হয়ে মালিহা খানকেও থাকতে বলেছে। মেঘ, মালিহা খান আর তানভীর ছাড়া বাকিরা বাসায় চলে গেছে। রাকিব অফিস শেষে হাসপাতালে এসছে, তবে মালিহা খান উপস্থিত থাকায় কেউ কোনো প্রকার উল্টোপাল্টা কথা বলছে না। তানভীর আর রাকিব কিছুক্ষণ বসে তারপর বেরিয়ে গেছে। অনেকক্ষণ পর তানভীর 2 কাপ চা নিয়ে রুমে আসছে। 1 কাপ মালিহা খান আর 1 কাপ মেঘকে দিয়ে তানভীর নিজের ফোনটা মেঘকে এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোর বান্ধবীর সাথে একটু কথা বলিস। মেঘ চায়ের কাপে চুমুক দিয়ে গতকালের ঘটনাগুলো ভাবছে আর মনে মনে নিজেকে বকা দিচ্ছে। গতকাল হাসপাতালে আসার পর থেকে মেঘের মস্তিষ্কে আবির ভাই ব্যতীত আর কেউ নেই। 2-1বার বন্যার কথা মনে হলেও ফোন বাসায় ফেলে আসায় কল দিতে পারছিল না। মেঘ চা শেষ করে রুম থেকে বেরিয়ে বন্যাকে কল দিয়েছে। মেঘ শান্ত স্বরে বলল, আসসালামু আলাইকুম। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল, ওয়ালাইকুম আসসালাম। কিরে, কেমন আছিস? শুনলাম আবির ভাইয়া অ্যাক্সিডেন্ট করছেন, এখন কেমন আছেন? মেঘের গলা দিয়ে কথা বেরোচ্ছে না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। বন্যা শান্ত স্বরে বলল, এই মেঘ, কাঁদছিস কেন? মেঘ কাঁদতে কাঁদতে বলল, আজ আমার জন্য আবির ভাইয়ের এই অবস্থা হয়েছে। আমি কেন এমন করলাম? আমি এত বোকা কেন বন্যা? বন্যা মোলায়েম কণ্ঠে বলে উঠল, তুই বোকা না, তোর মনটা খুব অস্থির। থাক, কাঁদিস না। ভাইয়া এখন কেমন আছেন বল। মেঘ দুর্বল কণ্ঠে বলল, ডাক্তার 21 দিন বেড রেস্টে থাকতে বলছেন।
21 দিন পর আবার টেস্ট করলে বোঝা যাবে ঠিক হয়েছে কিনা। বন্যা জিজ্ঞেস করল, কালকে নাকি বাসায় নিয়ে যাবে? মেঘ দ্বিধা নিয়ে বলল, হ্যাঁ কিন্তু। বন্যা বলল, কিন্তু কি? মেঘ অপরাধ বোধ নিয়ে বলল, উনি গতকাল থেকে আমার সাথে কোনো কথা বলছেন না। হঠাৎ চোখে চোখ পড়লেও সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নেন। আমি কি করব এখন? বন্যা যুক্তির সাথে বলল, ওনার রাগ করাটা অস্বাভাবিক কিছু নয়। এক ছেলের সাথে খেলছিলি বলে ক্লাস 5-এ থাকাকালীন যে লোক তোর গালে থাপ্পড় মারতে পারেন, সেখানে তুই এক ছেলেকে ভালোবাসিস বলার পর কিভাবে ভাবিস পরিস্থিতি শান্ত থাকবে? মেঘ অনুতপ্ত হয়ে বলল, উনি আমায় থাপ্পড় মারলেও আমি এতটা কষ্ট পেতাম না, যতটা কষ্ট এখন হচ্ছে। নিজের ওপর আর মিনহাজদের উপর এত রাগ হচ্ছে। বন্যা সাবধান করে বলল, এখন অন্ততপক্ষে শান্ত থাকিস প্লিজ, আর কোনো ভুল করিস না। তোর ভাই মিনহাজদের যা করার করে ফেলছে। মেঘ অবাক হয়ে বলল, মানে? বন্যা ফিসফিস করে বলল, গতকাল থেকে মিনহাজদের কোনো খোঁজ নেই, ফোন বন্ধ, আজ ক্লাসেও আসেনি। তোর ভাই বলছে 3 দিন পর নাকি ওদের খোঁজ পাব। আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে নিষেধ করেছেন। মেঘ আঁতকে উঠে বলল, কি বলছিস এসব? বন্যা নিশ্চিত করে বলল, ঠিকই বলছি, তুই ভুলেও এই প্রসঙ্গে কিছু বলিস না। গতকাল থেকে তোদের টেনশনে আমি ঘুমাতে পারছিলাম না। মেঘ আর বন্যা প্রায় 30-40 মিনিট কথা বলার পর ফোন রেখে তানভীরকে ফোন দিয়ে আসছে। কোনো রকমে রাত কাটিয়ে সকাল থেকেই আবিরকে বাসায় নিয়ে যাওয়ার তোড়জোড় লেগেছে। ডাক্তার চেক আপ করে রিলিজ দেওয়া মাত্রই বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই অবস্থায় সিঁড়ি দিয়ে ওঠানামা করতে সমস্যা হবে বিধায় আবিরের জন্য নিচের একটা গেস্ট রুম গুছানো হয়েছে। আপাতত কিছুদিন এখানেই থাকবে, পা ঠিক হলে উপরে চলে যাবে। মেঘও নিজের রুমে চলে গেছে। আবিরের দিকে যতবার তাকায় ততবারই মেঘের নিজের প্রতি ঘৃণা হয়। মেঘ বাসায় ফিরে সেই যে রুমে ঢুকেছে, সন্ধ্যার সময় হয়ে গেছে, অথচ মেঘ একবারের জন্যও নিচে আসছে না। আদি 2-3 বার দরজা পর্যন্ত গিয়ে মেঘকে ডেকে এসেছে, কিন্তু মেঘ আসে না। বাধ্য হয়ে মিম মেঘের রুমে গেল। দরজার সামনে থেকে আপু বলে ডাকতে ডাকতে ভেতরে ঢুকল। মেঘ টেবিলের উপর 2 হাতে মাথা ঠেকিয়ে বসে আছে। চুল এলোমেলো থাকার কারণে মেঘের মুখ দেখার অবস্থা নেই। মিম কাছে এসে ডাকল, আপু। মিম কয়েক মুহূর্ত পরই বুঝতে পারল মেঘ ফুপিচ্ছে। মিম যথাসাধ্য মেঘের চুলগুলো ঠিক করতে করতে মলিন স্বরে বলল, আপু তোমার কি হয়েছে, কাঁদছ কেন? মেঘের কান্নার তীব্রতা বাড়ছে, আরও বেশি ফুপাচ্ছে। মিম আতঙ্কিত কণ্ঠে মেঘকে ডাকতে লাগল। মেঘ অনেকক্ষণ পর মুখ তুলে তাকাল। কান্নার তোপে মেঘের মুখ লাল টকটকে হয়ে গেছে, চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। বাঘহীন এই জলের ধারার কোনো অন্ত নেই। মিম অবুঝ মেয়ের মতো চেয়ে আছে, প্রশ্ন করার ভাষা হারিয়ে ফেলেছে। মেঘ আচমকা মিমকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগল। মিমের মন ব্যাকুল হয়ে আছে। অনেকক্ষণ পর মৃদুস্বরে শুধালো, আপু কাঁদছ কেন? কি হয়েছে তোমার? প্লিজ বলো আমাকে। মেঘ কাঁদতে কাঁদতে বলা শুরু করল, আমি আবির ভাইকে অনেক ভালোবাসি, আমার নিজের থেকেও বেশি ভালোবাসি। ওনার অস্তিত্ব ব্যতীত আমি আমার সত্তা কল্পনা করতে পারি না। আমার সামান্য ভুলের কারণে আজ আবির ভাইয়ের এই অবস্থা। আমি নিজকে ক্ষমা করতে পারবো না রে। বিস্ময়ে মিমের চোখ 3 গুণ বড় হয়ে গেছে। মিম আশ্চর্যান্বিত নয়নে তাকিয়ে ব্যস্ত কণ্ঠে বলল, তুমি আবির ভাইয়াকে ভালোবাসো? মেঘ দুর্বল কণ্ঠে বলল, মিম জিজ্ঞেস করল, কবে থেকে? মেঘ বলল, দেশে আসার পর থেকেই। মিম আর্তনাদ করে উঠল, তুমি আমাকে এতদিনে বলতেছ? মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি এখন কি করব, ওনার সামনে যাওয়ার সাহস পাচ্ছি না। মিম অবাক হয়ে বলল, কেন? তুমি কি ভাইয়ার মাথা ফাটাইছো নাকি? মেঘ বলল, আমার জন্যই উনি অ্যাক্সিডেন্ট করেছেন। মিম জোর দিয়ে বলল, হ্যাঁ বলছে তোমায়, ভাইয়ার কপালে অ্যাক্সিডেন্ট লেখা ছিল তাই করেছেন, চলো তো। মেঘ জেদ করে বলল, না আমি যাব না। মিম 2 হাতে মেঘের চোখের পানি মুছে শক্ত কণ্ঠে বলল, চলো আমার সঙ্গে, আমিও একটু দেখি ভাইয়ার সাথে তোমায় কেমন মানায়। মেঘ সিক্ত আখিতে তাকিয়ে মলিন হাসল। মিম টানতে টানতে মেঘকে নিয়ে যাচ্ছে। মিমের টানের কারণে মেঘের আধখোলা চুল সম্পূর্ণ খুলে গেছে। আদুরের রূপ কেমন যেন ফ্যাকাশে দেখা যাচ্ছে। মিম মেঘের হাত ধরে টানতে টানতে সিঁড়ি এসেই চিন্তিত কণ্ঠে বলল, আপু একটা প্রশ্ন করি? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, কি? মিম বলল, তোমার আর আবির ভাইয়ার বিয়ে হলে আমি তোমাকে কি ডাকব?
আর আবির ভাইয়াকেই বা কি? কথা সম্পূর্ণ করার আগেই মেঘ এক হাতে মিমের মুখ চেপে ধরে রাগী স্বরে বলল, ভুলেও যদি বাসার কারো সামনে এই ধরনের কথা বলিস না, খুন করে ফেলবে আমায়। মিম অবাক হয়ে বলল, কেন? মেঘ ফিস করে বলল, পরে বলবো। মিম মেনে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে। মিম আর মেঘ আবিরকে দেখার জন্য ড্রয়িং রুম পেরিয়ে গেস্ট রুমে আসছে। দরজায় দাঁড়িয়ে মিম হালকা করে কাশি দিল। আবির তখন পূর্ণ মনোযোগ দিয়ে ফোন দেখছিল। ফোনের স্ক্রিন জুড়ে আবিরের কাদম্বিনীর এক উজ্জ্বল ধৃষ্টতার বিচরণ। মুখে তার মিষ্টি হাসি, ডাগর ডাগর আখিজোড়া, তাতে গাঢ় করে কাজল রেখা টানা। আবির নেশাক্ত দৃষ্টিতে সেই ছবিটা দেখছিল। ছবির মালিক বহু বছর আগেই আবিরের হৃদয় স্থান নিয়ে নিয়েছে। অকস্মাৎ শব্দ হওয়ায় আবিরের ধ্যান ভেঙেছে। মুহূর্তেই ফোন রেখে চোখ তুলে তাকালো। সরাসরি নজর পড়ে মিমের দিকে। সূক্ষ্ম নেত্রে তাকাতেই মিমের পেছনে মেঘকে দেখতে পেল। মিম দরজা থেকে জিজ্ঞেস করল, ভেতরে আসবো ভাইয়া? আবির শান্ত স্বরে বলল, আয়। মিম মেঘকে নিয়ে ভেতরে ঢুকল। মেঘ চিবুক গলায় নামিয়ে রেখেছে। মিম টুকটাক কথা বলেছে, কিন্তু মেঘ মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে। মেঘের নীরবতা আবিরেরও সহ্য না হওয়ায় বাধ্য হয়ে মিমকে উদ্দেশ্য করে বলল, আম্মুকে বল আমায় খাবার দিতে। মিম আচ্ছা বলে মেঘের হাত ছেড়ে রুম থেকে বেরিয়ে গেছে। আবির কয়েক মুহূর্ত মেঘের দিকে তাকিয়ে রইল। কতক্ষণ যাবৎ মেঘকে দেখছে তার হিসেব নেই। হঠাৎ রাশভারী কণ্ঠে বলল, সারা দিন শেষে এতক্ষণে আমার কথা মনে পড়ল। মেঘ মাথা নিচু করেই দাঁড়িয়ে আছে, থরথর করে হাত পা কাঁপছে। আবির বারবার সূক্ষ্ম নেত্রে মেঘের দিকে তাকাচ্ছে। হঠাৎ মুলায়েম কণ্ঠে শুধাল, কি হয়েছে তোর? মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আই এম সরি আবির ভাই। আবির অবাক হয়ে জিজ্ঞেস করল, সরি কেন? মেঘ অপরাধ বোধ নিয়ে বলল, আপনার এই অবস্থার জন্য আমি দায়ী। আবির চোখ ঘুরিয়ে এদিক সেদিক তাকিয়ে ঠাট্টার স্বরে বলল, কেন, তুই পেতনি সেজে আমাকে ধাক্কা মারছিলি নাকি? আবিরের এমন কথা শুনে মেঘ সহসা চোখ তুলে তাকাল। আবিরের মুখে হাসি দেখে মেঘ কপাল কুঁচকে আহাম্মকের মতো চেয়ে আছে। আবির মৃদু হেসে বলল, এখানে বস এসে। মেঘ চুপচাপ এসে বসল। কিছুক্ষণ নীরব থেকে মেঘ আবারও কান্না শুরু করে দিয়েছে। মেঘের কান্না দেখে আবির থতমত খেয়ে গেছে। তড়িঘড়ি করে বলল, এই আর কত কাঁদবি? দুদিন যাবৎ কেঁদেই যাচ্ছিস, এবার অন্তত থাম প্লিজ। মেঘের কান্না থামার কোনো লক্ষণ না দেখে আবির গম্ভীর কণ্ঠে বলে উঠল, এভাবে কেঁদে কি প্রমাণ করতে চাস? মেঘ ফুপিয়ে ফুপিয়ে জিজ্ঞেস করল, মানে? আবির বিরক্ত হয়ে বলল, আমি তোকে মারি, তোকে কাঁদাই, এসবই প্রমাণ করতে চাস? মেঘ দ্রুত মাথা নেড়ে বলল, না। আবির আবার বলল, তাহলে এভাবে কাঁদছিস কেন? আমি কি মরে গেছি? মেঘ সঙ্গে সঙ্গে আবিরের মুখ চেপে ধরে হুঙ্কার দিয়ে উঠল, আপনাকে সাবধান করে দিচ্ছি, মরার কথা কখনো মুখে নেবেন না। আবির আলতোভাবে মুখে রাখা মেঘের হাতের ওপর হাত রেখে হাতটা কিছুটা সরিয়ে ঠোঁটে হাসি রেখে বলল, আর তুই যে এভাবে কাঁদছিস সেবেলায়? মেঘ কাঁদতে কাঁদতে আবারও বলতে শুরু করল, আমি ভুল করেছি, আমায় মাফ করে দেন প্লিজ। আমি আর কখনো এমন কাজ করব না। মিনহাজদের সঙ্গে আর কখনো কথা বলবো না, কারো সাথেই মিশব না। আবির রাগান্বিত কণ্ঠে বলল, ভুল তুই না, বরং আমি করেছি। আমার সেদিন বড় ভাইয়ের দায়িত্ব পালন করা উচিত ছিল। মেঘ চিৎকার করে উঠল, মানে? আবির তাচ্ছিল্য করে বলল, আমার উচিত সামনে দাঁড়িয়ে মিনহাজের প্রপোজ করার স্টাইলটা দেখা, তাকে সাপোর্ট করা। আমার আসলে ওইভাবে রিয়্যাক্ট করা ঠিক হয়নি, সরি। আমি সুস্থ হলে তাকে বলিস আবার তোকে প্রপোজ করতে। মেঘ রেগে গিয়ে বলল, জীবনেও না, আমি কথাই বলবো না, আর আপনি প্লিজ আজেবাজে কথা বলবেন না। আবির নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আজব বাজে কথা কি বললাম? মেঘ মুখ ফুলিয়ে বলল, কিছু না। এমন সময় মিম খাবার নিয়ে ভেতরে ঢুকল। আবিরের হাতে মেঘের হাত দেখে মিম জোরে গলা খাকারি দিয়ে বলল, আমি কি আসতে পারি? আবির তড়িঘড়ি করে মেঘের হাত ছেড়ে দিল। মেঘও কিছুটা নড়ে চড়ে বসেছে। মিম টেবিল থেকে খাবার রেখে যেতে যেতে ঠাট্টার স্বরে বলল, আমি এখন চলে যাচ্ছি, পরে আবার আসব কিন্তু।
মেঘ টেবিল থেকে প্লেট নিয়ে আবিরের দিকে এগিয়ে ধরল। খাইয়ে দিবে নাকি আবির নিজে নিজে খেতে পারবেন এ নিয়ে কনফিউশনে পড়ে গেছে। আবির ভ্রু কুচকে ভারী কণ্ঠে বলল, খাইয়ে দে। মেঘ ঢোক গিলে উষ্ণ স্বরে শুধাল, আমি খাইয়ে দেব? আবির মুচকি হেসে বলল, আশেপাশে কি আমার বউকে দেখতে পাচ্ছিস? পেলে আমার বউকে প্লেটটা দে, সেই না হয় খাইয়ে দেবে। মেঘ ফুস করে শ্বাস ছেড়ে রেগে গিয়ে বলল, হয়েছে, বউকে খুঁজতে পারবো না। সারাদিন বউ বউ করলে আমি বড় আব্বুর কাছে বিচার দেব। আবির হাসতে হাসতে বলল, কি বিচার দিবি? মেঘ চট করে বলল, বলবো আপনি পাগল হয়ে গেছেন। আবির চোখ টিপে বলল, বলিস? আমিও বলবো। মেঘ ভ্রু কুচকে জিজ্ঞেস করল, কি বলবেন? আবির ভয় দেখিয়ে বলল, তোকে যে রাস্তাঘাটে মানুষ প্রপোজ করে বেড়ায় সেটাই বলবো। মেঘ রেগে গিয়ে বলল, আমাকে প্রপোজ করেনি, আর যদি করেও তাতে আপনার কি? আপনার মতো না তো, আপনি যে গোপনে বউ বাচ্চা রেখেছেন। আবির মজা করে জিজ্ঞেস করল, তার মানে আমার বউ বাচ্চা আছে এটা তুই মেনে নিচ্ছিস? মেঘ জেদ ধরে বলল, না, জীবনেও মানব না। আবির হেসে বলল, এখন কি খাওয়াবেন? মেঘ নরম স্বরে বলল, হুম। মেঘ আবিরকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে। ফাঁকে ফাঁকে আবির ফুপ্পির বিষয় নিয়ে টুকিটাকি কথা বলেছে। এখন বাসায় আনলে ঠিক হবে কি না, কিভাবে আনবে সেসব বিষয়েই কথা বলেছে। মেঘের খাওয়ানো শেষে চলে যেতে নিলে মিম আবারও ছুটে আসছে। মিম মিটিমিটি হেসে বলল, এত তাড়াতাড়ি খাওয়ানো শেষ? মেঘ মিমের মাথায় গাঁটটা মেরে রাগী স্বরে বলল, রুমে চল, তোর ঠোঁট দুটা সেলাই করতে হবে। মিম হেসে আবিরকে উদ্দেশ্য করে বলল, ভাইলা এখন ঘুমাও তুমি, আমরা চলে যাচ্ছি। মেঘরা যাওয়ার কিছুক্ষণ পর আলী আহমদ খান আবিরকে দেখতে রুমে আসছেন, সাথে মালিহা খানও এসেছেন। আবির আলী আহমদ খানকে উদ্দেশ্য করে বলল, আব্বু একটা কথা বলবো। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, বলো। আবির জিজ্ঞেস করল, আপনি কি ফুপ্পিকে বাসায় আনতে চাচ্ছেন? আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আমি আসতে বলেছি, তার ইচ্ছে হলে আসবে। আবির বুঝিয়ে বলল, এভাবে বললে ফুপ্পি কোনো দিনও আসবে না, ভুলে যাবেন না উনি আপনারই বোন। আপনি যদি সত্যি চান ফুপ্পি বাসায় আসুক তাহলে ফোন দিয়ে ভালোভাবে দাওয়াত দেন, ফুপ্পিদের বাসার সবাইকে নিয়ে আসতে বলুন। আর যদি না চান তবে ভবিষ্যতে মুখ রক্ষার্থে কখনো দাওয়াত দিবেন না, প্লিজ। আলী আহমদ খান গুরুভার কণ্ঠে বললেন, তোমার ফুপ্পিকে আসতে বলেছি, প্রয়োজনে আবার বলবো, কিন্তু তোমার ফুপাকে কিছু বলতে বলো না আমায়। এই একটা মানুষের জন্য আমার পরিবারটা ধ্বংস হয়ে গেছে, তাকে কখনো ক্ষমা করতে পারবো না আমি। মালিহা খান ঠান্ডা কণ্ঠে বললেন, আর কতদিন মনের ভেতর বিদ্বেষ পুষে রাখবেন? এবার অন্তত সবকিছু ঠিক করে নেন। আলী আহমদ খান হেগে বললেন, তোমরা কি চাইছ আমি নিজে থেকে সব ভুলে ওই লোকের সাথে কথা বলি? আবির তপ্ত স্বরে বলল, না, মনের বিরুদ্ধে আপনাকে কিছু করতে বলছি না। আপনি ফুপ্পিকে সত্যিই বাসায় আনতে চাইলে ফুপ্পিকে কল দিয়ে ভালো মন্দ কথা বলে দাওয়াত দিবেন, বাসার সবাইকে নিয়ে আসতে বলবেন, এটুকুই। আলী আহমদ খান নিচু স্বরে বললেন, আমার কাছে ওদের কারো নাম্বার নেই। আবির সাথে সাথে বলল, নাম্বার আমি সংগ্রহ করে দিচ্ছি। আলী আহমদ খান মেনে নিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, দিও। সকালবেলা খাবার টেবিলে আবির আর মোজাম্মেল খান ব্যতীত সবাই উপস্থিত। আলী আহমদ খান খাবার শেষ করে স্বাভাবিক কণ্ঠে শুধালেন, তোমাদের ফুপ্পিকে বাসায় দাওয়াত দিতে চাচ্ছি, এ ব্যাপারে তোমাদের কোনো মতামত থাকলে বলতে পারো। খুশিতে গদগদ হয়ে মেঘ বলল, কোনো মতামত নেই, ফুপ্পি আসলেই হবে। তানভীরের সরল স্বীকারোক্তি, আপনার বোনকে আপনি বাসায় আনতে চাচ্ছেন এ ব্যাপারে আমাদের মতামতের থেকেও আপনাদের মতামতটা বেশি গুরুত্বপূর্ণ। আব্বু, আপনি, কাকামণি, প্রয়োজনে আম্মুরা আছেন, ওনাদের সাথে কথা বলে আপনারা যা সিদ্ধান্ত নেয়ার নিতে পারেন। আলী আহমদ খান পুনরায় জিজ্ঞেস করলেন, আমরা আমাদের মতো সিদ্ধান্ত নিয়েছি, তাছাড়া তোমার আব্বু আজ আসবে, আবশ্যকতায় আবার আলোচনা করব, কিন্তু আমার কথা হচ্ছে তারা আসলে তোমরা তাদের সাথে কেমন আচরণ করবে। তনভীর মৃদু হেসে বলল, সে বিষয়ে আপনার টেনশন করতে হবে না। আমি, আমার বোনেরা কিংবা আদি ওনাদের মনে আঘাত দেওয়ার মতো কোনো প্রকার খারাপ আচরণ করব না। আপনার এবং এই বাড়ির সম্মান রক্ষার্থে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।
মিম আর আদিও তানভীরের সঙ্গে তাল মেলাল। মিম আর আদিকে মেঘ অনেকদিন আগে থেকেই ফুপ্পির কথা বলছে, ফুপাতো ভাইবোনদের কথাও বলেছে। তাদের সাথে পরিচিত হতে মিম আর আদিও খুব এক্সাইটেড। মোজাম্মেল খান দুপুরের পরপর বাসায় আসছেন, এসেই সরাসরি আবিরের রুমে চলে গেছেন। আলী আহমেদ খানের ছেলের প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে আবিরকে কিছু না বললেও মোজাম্মেল খান একাই সেই ঝাঁজ মিটিয়েছেন। টানা 2 ঘণ্টা আবিরের ওপর রাগ ছেড়েছেন। বহু বছর আগে আলী আহমেদ খানের অ্যাক্সিডেন্টের ইতিহাস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রতিটা ঘটনার নিগুড় বর্ণনা দিয়েছেন। হালিমা খান 2-1 বার থামানোর চেষ্টা করেছেন, কিন্তু এতে লাভ হওয়ার বদলে উল্টো ক্ষতি হয়েছে। মোজাম্মেল খানের রাগ আরও কয়েক গুণ বেড়ে গেছে। তানভীর যেমন আবিরের প্রতি কনসার্ন, তেমনি মোজাম্মেল খানও বড় ভাইয়ের অতিশয় ভক্ত। আলী আহমেদ খানের এত বছরের পরিশ্রম, এই পরিবারের প্রতি অগাধ ভালোবাসা, সবটাই মোজাম্মেল খানের খুব কাছ থেকে দেখা। আবির আর তানভীর দুজনের ছন্নছাড়া আচরণে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান দুজনেই অনেক বেশি চিন্তিত। কাজের চাপে আবিরের একটু আধটু সিরিয়াসনেস দেখা গেলেও তানভীর বরাবরই গাছাড়াভাবে চলে। তার ওপর আবির ইচ্ছেকৃত তানভীরকে আরও বেশি আগলে রাখে, যা মোজাম্মেল খানের একেবারেই পছন্দ না। আবিরের পাশাপাশি তানভীরও যদি পূর্ণ মনোযোগ দিয়ে পারিবারিক ব্যবসাটা সামলাত, তাহলে এতদিনে তাদের অবস্থান আরও উপরে থাকত। একমাত্র ছেলের প্রতি মোজাম্মেল খানের ভালোবাসা যেমন আছে, তেমনি দুশ্চিন্তারও অন্ত নেই। আবির পড়াশোনায় ভালো, কাজেও খুব মনোযোগী, কিন্তু তানভীর সম্পূর্ণ উল্টো। বর্তমানে যা করছে তাতেও যদি গুরুত্ব না থাকে, তবে ছেলের ভবিষ্যৎ কী হবে সেই নিয়েই দুশ্চিন্তা করেন প্রতিনিয়ত। সব কিছুর বহিঃপ্রকাশ ঘটছে আজ আবিরের সামনে। আবির চুপচাপ মাথা নিচু করে চাচ্চুর সব কথা শুনছে। আবির চাইলেও এখন কিছুই বলতে পারবে না। একটা কথা বলতে গেলে মোজাম্মেল খান আরও 10 কথা শোনাবেন, তার থেকে বরং চুপ থাকাই শ্রেয়। আবির নিজের মনকে বোঝাচ্ছে, আবির, আর যাই করিস না কেন, শ্বশুরের সাথে কখনো তেরামি করিস না। আবির, ধৈর্য রাখতে হবে। 2 ঘণ্টা কেন, আরও 3 ঘণ্টা বকলেও সহ্য করে নিতে হবে। শ্বশুরকে রাগালে বউকে আর নিজের করে পাবি না। সো বি কেয়ারফুল আবির। এর মধ্যে মেঘ আবিরের জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসছে। আব্বুর রাগ দেখে মেঘের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দুধ নিয়ে ভেতরে আসবে নাকি চলে যাবে বুঝতে পারছে না। চলে যাওয়ার জন্য 1 পা বাড়িয়ে আবারও দাঁড়িয়ে পড়ল। মেঘ মনে মনে আওড়াল, আজ আমার জন্য আবির ভাইয়ের এই অবস্থা। আব্বু ওনাকে একা বকবেন কেন? আমিও তো বকা খাওয়ার অর্ধেক অংশীদার। মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও রুমের দিকে পা বাড়াল। কারো উপস্থিতি বুঝতে পেরে মোজাম্মেল খান সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে তাকালেন। মেঘের হাতে দুধের গ্লাস থরথর করে কাঁপছে। মেঘ অন্য হাত দিয়ে শক্ত করে গ্লাসটা ধরে রেখেছেন। মোজাম্মেল খান মেঘকে দেখে একটু থামলেন। মোজাম্মেল খান ফোঁস করে শ্বাস ছেড়ে রাগী স্বরে বললেন, তারা অ্যাক্সিডেন্ট করে এক একদিন এক একজন পড়ে থাকবে, আর ঘর গোষ্ঠী মিলে তাদের সেবা করবে। করো করো, আরও বেশি করে সেবা করো। দুধের সাথে আপেল, আঙুর, কলাও নিয়ে আসতা। মেঘ এক গাল হেসে বলল, সব রেডি করা আছে, দুধ খাওয়া শেষ হলেই ওইগুলা নিয়ে আসব। মোজাম্মেল খান তীব্র বিরক্তি আর বিদ্রুপের স্বরে কথাটা বলেছিলেন, অথচ মেঘ তা বুঝতে না পেরে উল্টো সাবলীল ভঙ্গিতে অচতুর স্বীকারোক্তি দিয়েছে। মেঘের উত্তর শুনে মোজাম্মেল খান কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইলেন। মেঘ উত্তর দেওয়ার পর নিজেই কনফিউশনে পড়ে গেছে। আব্বু কি ঠাট্টা করলো নাকি সিরিয়াসলি বলছে এটাই বুঝতে পারছে না। আবির মেঘের অবস্থা দেখে মিটিমিটি হাসছে। মোজাম্মেল খান পুনরায় গম্ভীর কণ্ঠে আবিরকে উদ্দেশ্য কি যেন বলেছেন। মেঘ সে কথা বুঝেছে কি বুঝেনি কে জানে। মেঘ কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বিড়বিড় করে বলল, অ্যাক্সিডেন্টের কারণে যে পরিমাণ রক্ত শরীর বেরিয়েছে তা পূরণ করতে দুধ, ডিম, ফল খাওয়াবো না তো কি আপনার বকা খাওয়াবো? মোজাম্মেল খান মেঘকে শুধালেন, তানভীর কোথায়? মেঘের চোখ আবিরের দিকে পড়তেই দেখল আবির মাথা দিয়ে না করতেছে। মেঘ সহসা মাথা নিচু করে উত্তর দিল, জানি না। এর মধ্যে হালিমা খান ফল সাথে ডিম সিদ্ধ নিয়ে আসছেন। রুমে ঢুকতে ঢুকতে চড়া গলায় বললেন, তানভীর যেখানেই থাকুক অন্তত এখন এখানে তাকে ডাকবো না। 2 ঘণ্টা যাবৎ ছেলেটাকে ইচ্ছে মতো কথা শোনাচ্ছেন। আর কত? আপনি এখন যান এখান থেকে, ফ্রেশ হয়ে আসুন, আপনাকে খেতে দিচ্ছি, আর ছেলেটাকেও শান্তিতে খেতে দিন। মিম আর আদিও তানভীরের সঙ্গে তাল মেলাল। মিম আর আদিকে মেঘ অনেকদিন আগে থেকেই ফুপ্পির কথা বলছে, ফোপাতো ভাইবোনদের কথাও বলেছে। তাদের সাথে পরিচিত হতে মিম আর আদিও খুব এক্সাইটেড।
মোজাম্মেল খান দুপুরের পরপর বাসায় আসছেন, এসেই সরাসরি আবিরের রুমে চলে গেছেন। আলী আহমদ খানের ছেলের প্রতি অতিরিক্ত ভালোবাসার কারণে আবিরকে কিছু না বললেও মোজাম্মেল খান একাই সেই ঝাঁজ মিটিয়েছেন। টানা 2 ঘণ্টা আবিরের উপর রাগ ঝেড়েছেন। বহু বছর আগে আলী আহমদ খানের অ্যাক্সিডেন্টের ইতিহাস থেকে শুরু করে বর্তমান পর্যন্ত প্রতিটা ঘটনার নিগূঢ় বর্ণনা দিয়েছেন। হালিমা খান 2-1বার থামানোর চেষ্টা করেছেন, কিন্তু এতে লাভ হওয়ার বদলে উল্টো ক্ষতি হয়েছে। মোজাম্মেল খানের রাগ আরও কয়েক গুণ বেড়ে গেছে। যেমন আবিরের প্রতি কনসার্নড, তেমনি মোজাম্মেল খানও বড় ভাইয়ের অতিশয় ভক্ত। আলী আহমদ খানের এত বছরের পরিশ্রম, এই পরিবারের প্রতি অগাধ ভালোবাসা, সবটাই মোজাম্মেল খানের খুব কাছ থেকে দেখা। আবির আর তানভীর দুজনের ছন্নছাড়া আচরণে আলী আহমদ খান আর মোজাম্মেল খান দুজনেই অনেক বেশি চিন্তিত। কাজের চাপে আবিরের একটু আটটু সিরিয়াসনেস দেখা গেলেও তানভীর বরাবরই গা ছাড়া ভাবে চলে। তার ওপর আবির ইচ্ছেকৃত তানভীরকে আরও বেশি আগলে রাখে, যা মোজাম্মেল খানের একেবারেই পছন্দ না। আবিরের পাশাপাশি তানভীরও যদি পূর্ণ মনোযোগ দিয়ে পারিবারিক ব্যবসাটা সামলাত, তাহলে এতদিনে তাদের অবস্থান আরও উপরে থাকত। একমাত্র ছেলের প্রতি মোজাম্মেল খানের ভালোবাসা যেমন আছে, তেমনি দুশ্চিন্তারও অন্ত নেই। আবির পড়াশোনায় ভালো, কাজেও খুব মনোযোগী, কিন্তু তানভীর সম্পূর্ণ উল্টো। বর্তমানে যা করছে তাতেও যদি গুরুত্ব না থাকে, তবে ছেলের ভবিষ্যৎ কী হবে সেই নিয়েই দুশ্চিন্তা করেন প্রতিনিয়ত। সব কিছুর বহিঃপ্রকাশ ঘটছে আজ আবিরের সামনে। আবির চুপচাপ মাথা নিচু করে চাচুর সব কথা শুনছে। আবির চাইলেও এখন কিছুই বলতে পারবে না। একটা কথা বলতে গেলে মোজাম্মেল খান আরও 10টা কথা শোনাবেন, তার থেকে বরং চুপ থাকাই শ্রেয়। আবির নিজের মনকে বোঝাচ্ছে, আবির, আর যাই করিস না কেন, শ্বশুরের সাথে কখনো তেড়ামি করিস না। আবির, ধৈর্য রাখতে হবে। 2 ঘন্টা কেন, আরও 3 ঘন্টা বকলেও সহ্য করে নিতে হবে। শ্বশুরকে রাগালে বউকে আর নিজের করে পাবি না। সো বি কেয়ারফুল আবির। এর মধ্যে মেঘ আবিরের জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসছে। আব্বুর রাগ দেখে মেঘের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দুধ নিয়ে ভেতরে আসবে নাকি চলে যাবে বুঝতে পারছে না। চলে যাওয়ার জন্য 1 পা বাড়িয়ে আবারও দাঁড়িয়ে পড়ল। মেঘ মনে মনে আওড়াল, আজ আমার জন্য আবির ভাইয়ের এই অবস্থা। আব্বু ওনাকে একা বকবেন কেন? আমিও তো বকা খাওয়ার অর্ধেক অংশীদার। মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে আবারও রুমের দিকে পা বাড়াল। কারো উপস্থিতি বুঝতে পেরে মোজাম্মেল খান সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে তাকালেন। মেঘের হাতের দুধের গ্লাস থরথর করে কাঁপছে। মেঘ অন্য হাত দিয়ে শক্ত করে গ্লাসটা ধরে রেখেছেন। মোজাম্মেল খান মেঘকে দেখে একটু থামলেন। মোজাম্মেল খান ফোঁস করে শ্বাস ছেড়ে রাগীর স্বরে বললেন, তারা অ্যাক্সিডেন্ট করে এক একদিন এক একজন পড়ে থাকবে, আর ঘর গোষ্ঠী মিলে তাদের সেবা করবে। করো করো, আরও বেশি করে সেবা করো। দুধের সাথে আপেল, আঙুর, কলাও নিয়ে আসতা। মেঘ একগাল হেসে বলল, সব রেডি করা আছে, দুধ খাওয়া শেষ হলেই ওগুলো নিয়ে আসব। মোজাম্মেল খান তীব্র বিরক্তি আর বিদ্রুপের স্বরে কথাটা বলেছিলেন, অথচ মেঘ তা বুঝতে না পেরে উল্টো সাবলীল ভঙ্গিতে অচতুর স্বীকারোক্তি দিয়েছে। মেঘের উত্তর শুনে মোজাম্মেল খান কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইলেন। মেঘ উত্তর দেওয়ার পর নিজেই কনফিউশনে পড়ে গেছে। আব্বু কি ঠাট্টা করল নাকি সিরিয়াসলি বলছে এটাই বুঝতে পারছে না। আবির মেঘের অবস্থা দেখে মিটিমিটি হাসছে। মোজাম্মেল খান পুনরায় গম্ভীর কণ্ঠে আবিরকে উদ্দেশ্য কি যেন বলেছেন। মেঘ সে কথা বুঝেছে কি বোঝেনি কে জানে। মেঘ কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বিড়বিড় করে বলল, অ্যাক্সিডেন্টের কারণে যে পরিমাণ রক্ত শরীরে বেরিয়েছে তা পূরণ করতে দুধ, ডিম, ফল খাওয়াবো না তো কি, আপনার বকা খাওয়াবো? মোজাম্মেল খান মেঘকে শুধালেন, তানভীর কোথায়? মেঘের চোখ আবিরের দিকে পড়তেই দেখল আবির মাথা দিয়ে না করতেছে। মেঘ সহসা মাথা নিচু করে উত্তর দিল, জানি না। এর মধ্যে হালিমা খান ফল সাথে ডিম সিদ্ধ নিয়ে আসছেন। রুমে ঢুকতে ঢুকতে চড়া গলায় বললেন, তানভীর যেখানেই থাকুক অন্তত এখন এখানে তাকে ডাকব না। 2 ঘন্টা যাবৎ ছেলেটাকে ইচ্ছে মতো কথা শোনাচ্ছেন। আর কত? আপনি এখন যান এখান থেকে, ফ্রেশ হয়ে আসুন, আপনাকে খেতে দিচ্ছি, আর ছেলেটাকেও শান্তিতে খেতে দিন। তানভীর ঘণ্টাখানেক আগেই বাসায় আসছে। আবিরের রুমে আসতেও চেয়েছিল, কিন্তু হালিমা খান বারণ করেছেন। মোজাম্মেল খানের সামনে আবির আর তানভীর দুজনেই গুরুতর আসামি। দোষ যেই করুক না কেন, শাস্তি দুজনেরই প্রাপ্য। হালিমা খানের উদ্বেল কণ্ঠের কথাবার্তা শুনে মোজাম্মেল খান আর কথা বাড়ালেন না, নিজের রুমের দিকে চলে গেলেন।
হালিমা খান আবিরের কাছে ফলের প্লেটটা রেখে মেঘকে উদ্দেশ্য করে বললেন, তুই বরং এখানে থাক, আমি তোর আব্বুর জন্য খাবার রেডি করি। মেঘ ঘাড়সাঁত করে হ্যাঁ সূচক সম্মতি জানাল। হালিমা খান চলে যেতেই আবির ফলের প্লেটের দিকে তাকাল। হিমোগ্লোবিন বাড়ানোর জন্য যে ফল বেশি গুরুত্বপূর্ণ সেসব ফলে প্লেট ভর্তি করে নিয়ে আসছে। আবির ভাবলেশহীন কণ্ঠে বলল, এত ফল আনছিস কেন? কি খাবে? মেঘ জোর দিয়ে বলল, আপনি খাবেন। আবির অবাক হয়ে বলল, এত ফল খাইয়ে একদিনে আমার শরীর ঠিক করার প্ল্যান করছিস নাকি? মেঘ আত্মবিশ্বাসের সাথে বলল, একদিনে না পারি, কিছুদিনেই ঠিক করে ফেলব ইনশাআল্লাহ। আবির সুস্থির কণ্ঠে বলল, এত খেতে পারবো না, যেটুকু পারবো সেটুকুই খাবো। মেঘ মুচকি মুচকি হাসছে। মেঘের রহস্যময় হাসি দেখে আবির ভ্রুযুগল নাকের গুড়ায় টেনে রাশভারী কণ্ঠে শুধালো, এভাবে হাসার কারণ কি? মনের ভিতর কি চলছে? মেঘের মুচকি হাসি প্রখর হল। বেশ কিছু সময় চলব মেঘের অবাধ হাসি। আবির বিস্তীর্ণ আখিতে চেয়ে আছে তার কাদম্বিনীর দুটি নেত্রে। আজ কতদিন পর আবিরের প্রিয়তমার অকৃত্রিম হাসি দেখছে, যাতে নেই কোনো রকম কৃপণতা। দীর্ঘ সময়ের হাসির নিমিত্তে মেঘের চোখ দুটা টলমল করছে। গাঢ় কমলা রঙের একটা জামার সাথে সাদার মধ্যে হ্যান্ডপ্রিন্টের একটা ওড়না মেঘের গায়ে জড়ানো। কমলা আর সাদার কম্বিনেশনে মেঘকে আজ অপরূপা লাগছে। সেই সাথে ঠোঁটগুলো আজ মাত্রাতিরিক্ত লাল দেখা যাচ্ছে। চোখের নিচে কাজল কিছুটা লেপটে আছে। নিরবধি হাসির কারণে ঘামে চিকচিক করছে নাকের ডগা। কোনো রমণীর প্রেমে পড়ার জন্য এর চেয়ে বড় কারণ বোধহয় আর হয় না। মুগ্ধতায় আবিরের দু চোখ আটকে আছে, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। বাস্তব আর কল্পনা গুলিয়ে যাচ্ছে। মেঘ চেষ্টা করেও নিজের হাসি থামাতে ব্যর্থ হচ্ছে। দিশেবিশা না পেয়ে বাধ্য হয়ে নিজের হাতে নিজের মুখ চেপে ধরে হাসি থামানোর চেষ্টা করল। আবির তখনও নীরের দৃষ্টিতে চেয়েই আছে। দৃষ্টির গভীরতা জুড়েই অবিশ্রান্ত ভালোবাসার সুবাস। মেঘের মোহমায়ায় জর্জরিত আবিরের হৃদয়। মেঘ হাসি থামিয়ে আবিরের দিকে তাকাতেই আবির ভ্রুজোড়া নাচাল। মেঘ ঠোঁট বেঁকিয়ে মৃদুস্বরে বলল, আপনি এগুলো খাওয়া শুরু করুন, আমি আসছি। আবির জানতে চাইল, কোথায় যাচ্ছি? সেই মেঘ তাড়াহুড়ো করে বলল, আসছি এক্ষুনি। মেঘ কিছুক্ষণের মধ্যে দুটো প্লেট হাতে ফিরে আসলো। এক প্লেট ভর্তি ফল, আরেক প্লেটে এক হালি সিদ্ধ ডিম। মেঘ ঠোঁটে হাসি রেখে প্লেট দুটো আবিরের সামনে রাখতেই আবির বিষম খেয়ে উঠল। কাশতে কাশতে আবিরের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। অলরেডি আবিরের সামনে এক হালি ডিম, এক প্লেট ভর্তি ফল, তার উপর মেঘ আরও এক হালি ডিম আর এক প্লেট ফল নিয়ে আসছে। আবির কাশতে কাশতে বলল, এসবের মানে কি? মেঘ হেসে বলল, এই সবগুলো আপনি এখন খেয়ে শেষ করবেন, আর কোনো কথা আমি শুনতে চাই না। আবির বিপুল চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের যত্ন দেখে মনে হচ্ছে একদিনেই আবিরকে পুরোপুরি সুস্থ করে ফেলবে। শরীর থেকে যে পরিমাণ রক্ত বেরোইছে তা একদিনেই পূরণ করে ছাড়বে। আবির মেঘের দিকে তাকিয়ে তাকিয়ে এক গ্লাস দুধ, এক হালি ডিম আর এক প্লেট ফল কোনো রকমে খেয়ে শেষ করেছে। মেঘ সূক্ষ্ম দৃষ্টিতে আবিরকে পরখ করছে, খাওয়াতে কোনো প্রকার গাফিলতি যেন না করতে পারে। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ম্যাম, আমি কি একটু রেস্ট নিতে পারবো? মেঘ বলল, বেশি কষ্ট হচ্ছে? আবির বলল, একটু, তবে আপনি বললে শেষ করে ফেলব। মেঘ বলল, থাক, পরে খেয়ে নিয়েন, এখন আমি আসছি। আবির উদাসীন কণ্ঠে বলল, আচ্ছা। আলী আহমদ খান বাসায় ফিরেই আবিরের থেকে নাম্বার নিয়ে গেছেন। মোজাম্মেল খান সহ বাকিদের সাথে কথা বলে অবশেষে মাহমুদা খানের নাম্বারে কল দিলেন। মাহমুদা খানের ফোনে অলরেডি আলী আহমদ খান ভাইজান লিখে সেভ করা, তাই চিনতে অসুবিধা হয়নি। কল দেওয়ার পর প্রথমবারেই কল রিসিভ হল। মাহমুদা খান কণ্ঠ খাদে নামিয়ে ধীর কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম ভাইজান। আলী আহমদ খান স্বাভাবিক কণ্ঠে বললেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? মাহমুদা খান বললেন, আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলী আহমদ খান বললেন, আলহামদুলিল্লাহ। কোথায় আছিস? মাহমুদা খান জিজ্ঞেস করলেন, বাসায়। আবির কেমন আছে? আলী আহমদ খান বললেন, আগের থেকে কিছুটা সুস্থ। মাহমুদা খান আবারও জিজ্ঞেস করলেন, ভাবিরা কেমন আছে? বাকি সবাই কেমন আছে? আলী আহমদ খান গুরুভার কণ্ঠে বললেন, আলহামদুলিল্লাহ ভালো। যে কারণে তোকে ফোন দেয়া, আগামীকাল তোদের বাসার সবাইকে আমাদের বাসায় দাওয়াত। সবাইকে নিয়ে সকাল সকাল বাসায় চলে আসিস, আমার যেন দ্বিতীয়বার ফোন দিতে না হয়। মাহমুদা খান বললেন, ঠিক আছে ভাইজান। মাহমুদা খান ফোন রেখেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেছেন।
আইরিন আর আরিফও মায়ের সাথে সাথে কাঁদছে। জন্মের পর থেকে মাকে দেখে আসছে ভাইদের জন্য সব সময় কান্না করেন। ঈদ কিংবা কোনো উৎসব আসলেই তাদের মায়ের কান্না দেখতে হয়। 28 বছর পর খানবাড়িতে ঢোকার অনুমতি পেয়েছেন। সেই খুশিতে নিজের কান্না আটকে রাখতে পারছেন না। আলী আহমদ খানের রাগ এত সহজে কমে যাবে এটা কেউ কল্পনাও করতে পারেনি। আবিরও ভেবেছিল অন্ততপক্ষে 1-2 বছর চেষ্টা করলে হয়তোবা আব্বুর রাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব, কিন্তু বোনকে প্রথম দেখাতেই উনি সবাইকে ডেকে জানিয়ে দেবে এটা কেউই ভাবেনি। আজ সকাল থেকে খানবাড়ির অন্দরমহলে কাজের ধুম পড়েছে। 2 জন হেল্পিং হ্যান্ড, বাড়ির 3 কর্তীসহ মেঘ, মিম আর আদিও কাজে ব্যস্ত। মেঘ কাজের ফাঁকে ফাঁকে আবিরকে দেখে আসে। আবিরের হাত অনেকটাই ঠিক হয়েছে, তবে পায়ের ব্যথাটা এখনও অনেক বেশি। আজ 3 ভাই একসাথে বাজার করতে বেরিয়েছেন। বোনের পছন্দমতো মাছ থেকে শুরু করে সবজি, অন্যান্য প্রয়োজনীয় জিনিস নিয়ে এসছে। মিম মেঘ মিলে চুপি চুপি একটা বরণডালাও সাজিয়েছে, যেটা মিমের রুমে লুকিয়ে রেখেছে। আবির সুযোগ মতো মেঘকে ডেকে ঠান্ডা মাথায় সব বুঝিয়ে দিয়েছে। মেঘ যেন কোনো প্রকার উচ্ছৃঙ্খল আচরণ না করে। আব্বু চাচ্চুর প্রতি আবিরের বিন্দু পরিমাণ বিশ্বাস নেই। মেঘকে না আটকালে কখন কোন অঘটন ঘটবে তার আশঙ্কায় আছে। মেঘকে প্রোটেক্ট করতে আজ আবিরও সামনে থাকতে পারবে না। তানভীর কখন কোন কাজে ব্যস্ত থাকবে তাও বলা যায় না। যদি ফুপ্পির সাথে ফুপাকে দেখে আবিরের আব্বুর মাথা গরম হয়ে যায় তাহলেই সব ধ্বংস হয়ে যাবে। আবিরই বলেছিল ফুপ্পিকে বাসায় আনার কথা, কারণ এখন আবিরের অসুস্থতার কারণে আলী আহমদ খানের মন এমনিতেই খুব নরম। এমতাবস্থায় ফুপ্পিকে না আনতে পারলে পরবর্তীতে কবে সুযোগ পাবে তা জানা নেই। প্রায় 12টার দিকে ফুপ্পিরা বাসায় আসছেন। মেঘ নিচ থেকে চিৎকার করে মিমকে ডাকছে, অথচ মিম রুমে সাজুগুজু করতে ব্যস্ত। মাহমুদা খান, ওনার হাজব্যান্ড, আইরিন, আসিফ, জান্নাত সবাই এসেছে। আসিফ গতকালই দেশে ফিরেছে। আবিরদের সারপ্রাইজ দিবে ভেবেই কিছু জানায়নি। মিম বরণডালা নিয়ে আসছে না দেখে মেঘও ডাকাডাকি বন্ধ করে দিয়েছে। বাসায় ঢুকেই সবাই আবিরকে দেখার জন্য আবিরের রুমে চলে গেছে। মেঘ গ্লাস হাতে নিয়ে আবিরের রুমে যাচ্ছে। এ সময় মিম উপরের বেলকনিতে থেকে ডেকে জিজ্ঞেস করল, আপু, ওনারা কোথায়? মেঘ রুষ্ট হয়ে বলল, ওনারা চলে আসছে। মেঘ আবিরের রুমে চলে গেছে। মিম কি বুঝল কে জানে, দ্রুত রুমে চলে গেছে। সহসা এক হাতে বরণডালা নিয়ে অন্য হাতে পা অবধি ঢাকা লং ড্রেসের এক পাশ উঠিয়ে ছুটছে। মিমের পরনে গাঢ় জলপাই রঙের একটা গাউন ড্রেস, একপাশে ওড়না সেফটি পিন দিয়ে আটকানো। স্ট্রেইট চুলগুলো কাঁধের নিচ পর্যন্ত পৌঁছেছে। মেঘ নিজেই মিমের চোখে আইলাইনার আর কাজল দিয়ে দিয়েছে। মিম ঠোঁটের রঞ্জকও লাগিয়েছে। মিমের এক হাতে কালো ফিতার ঘড়ি, অন্য হাতে কতগুলো চুড়ি। এক পায়ে পায়েল, সাথে পুতুলওয়ালা নরম তুলতুলে স্যান্ডেল পরনে। এলোপাতারি দৌড়ের কারণে মিমের কাঁধ ছাড়ানো চুলগুলো রীতিমতো লাফাচ্ছে। আশপাশ কোনো দিকে তাকানোর মতো সময় নেই। বরণডালা হাতে নিয়ে মেন গেট পার হতেই আচমকা এক ছেলের সাথে ধাক্কা লাগতেই সামনের ছেলেটা দ্রুত সরে গেছে। মিমের হাতের বরণডালা সহ ফুলের পাপড়ি সব পড়ে গেছে। সাথে সাথে মিমও ধপাস করে নিচে পড়ে গেছে। ব্যথায় মিম চিৎকার করে উঠল, ও মাগো! চিকন লম্বা এক ছেলে 2 কদম এগিয়ে এসে শুধাল, ব্যথা পেয়েছ? মিম রাগে কটকট করে বলল, এই কে আপনি? আমার বাসায় এসে আমাকে ফেলে দিয়ে আবার জিজ্ঞেস করেন ব্যথা পাইছি কিনা? আপনার সাহস তো কম না? আবারও আর্তনাদ করতে করতে বলল, উফ, আমি শেষ। ছেলেটাও খেপা স্বরে বলল, নিজে দেখে চলতে পারো না, আবার আমায় দোষারোপ করছো? আমি কি তোমায় ফেলছি নাকি? নিজের গায়ে জোর নাই, আবার আমায় বলতে আসে। মিম এখনো মাটিতে পড়ে আছে। মিমের রাগ মাথায় উঠে যাচ্ছে। রাগে কটকট করতে করতে বলল, একদম গায়ের জোর নিয়ে কথা বলবেন না। আপনি ইচ্ছে করে আমায় ফেলছেন। আমি এক্ষুনি ভাইয়াকে ডাকব। এই সময় মেঘ আসছে। দরজার সামনে মিমকে বসে থাকতে দেখে মেঘ কপাল কুঁচকে শুধাল, কিরে, তুই এখানে বসে আছিস কেন? মিম ফোঁস করে উঠল। গাল ফুলিয়ে মেঘের দিকে তাকিয়ে অভিযোগের স্বরে বলা শুরু করল, আমি এখানে শুধু শুধু বসে আছি না, এই ছেলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। মেঘ ছেলের দিকে তাকাতেই ছেলেটা নিরুদ্বেগ কণ্ঠে বলল,
আপু, বিশ্বাস করো, আমি ইচ্ছে করে ধাক্কা দেইনি। ভেতর থেকে কে ছুটে আসছে আমি কিভাবে বুঝব? আমি ভেতরে ঢুকছি, সে হুট করে সামনে চলে আসছে, আমি ভয় পেয়ে কিছুটা সরে গেছি, আর সে পড়ে গেছে। মিম বলল, না আপু, উনি ইচ্ছে করে ফেলছে। তুমি ভাইয়াকে এক্ষুনি ডাকো, এই ছেলের বিচার করতে হবে। উফ, আমার কোমরটা মনে হয় ভেঙেই গেছে। মেঘ মৃদু হেসে বলল, আরিফ, তুমি ভেতরে যাও। আরিফ ব্যস্ত কণ্ঠে বলল, আপু, সত্যিই আমি ইচ্ছে করে ফেলিনি। মেঘ তপ্ত স্বরে বিড়বিড় করে বলল, বুঝতে পেরেছি, তবে একটু সাবধানে থেকো। এসেই পাগলকে উস্কে দিয়েছ, এর পরিণাম কি হবে আমার জানা নেই। ভেতরে যাও। আরিফ ভেতরে চলে গেছে। মিম রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, আপু, ওই ছেলেকে ভেতরে ঢুকতে দিলে কেন? ওই ছেলে আমায় এত ব্যথা দিল, তবুও তুমি তাকে ছেড়ে দিলে? তুমি আমার বোন হয়ে এটা করতে পারলে? মেঘ হাত বাড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, মুখটা বন্ধ করে ওঠ, কাজের কাজ কিছুই করতে পারিস না। তখন চিৎকার করে ডাকলাম, বরণডালা নিয়ে নামতে, তুই নামিসনি। ওরা সবাই ভেতরে চলে গেছে। এতক্ষণে তোর খবর হয়েছে। বরণ তো হলোই না, বরং শুধু শুধু কোমরে ব্যথাটা পেয়েছিস, সাথে ড্রেসটাও নষ্ট করেছিস। মিম মেঘের হাত ধরে কোনো রকমে উঠল, ঠিকমতো দাঁড়াতেও পারছে না। মেঘ মিমের হাতটা শক্ত করে ধরে বলল, পাটা শক্ত করে ঝাড়া দে, দেখবি ঠিক হয়ে গেছে। মেঘের কথা মতো মিম ২-৩ বার চেষ্টা করল। কিছুটা ঠিক হওয়ার পর মেঘকে ধরে ধরে ভেতরে ঢুকল। আবিরের রুমের দরজার সামনে আসতেই আকলিমা খান শুধালেন, কিরে, কি হলো তোর? মিম রাগে বলতে নিল, এই। মেঘ তাড়াতাড়ি মিমের মুখ চেপে স্বাভাবিক কণ্ঠে বলল, এমনি ব্যথা পেয়েছে। আকলিমা খান পুনরায় বললেন, সারাদিন উল্টোপাল্টা দৌড়াবে, ব্যথা তো পাবেই, বেশি ব্যথা পাইছিস? সিরিয়াস আলোচনায় মিমের ব্যথাটা আলোচনার মোড় ঘুরিয়ে ফেলছে। আবিরও তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ পরিস্থিতি বুঝতে পেরে তড়িঘড়ি করে বলল, আরে বেশি কিছু হয়নি, আমি এক্ষুনি ঔষধ দিয়ে দিচ্ছি, তোমরা কথা বলো। মেঘ মিমকে নিয়ে সেখান থেকে চলে গেছে। আবিরের রুমে আলী আহম্মদ খান ব্যতীত আর সবাই উপস্থিত। আলী আহম্মদ খান নিজের রুমেই বসে আছেন। বোনের প্রতি ক্রোধ কিছুটা কমলেও বোনের হাজব্যান্ডকে তিনি এখনো মন থেকে মানতে পারছেন না, তাই সামনেই আসছেন না। মোজাম্মেল খান, মালিহা খান, হালিমা খান আলোচনা করে মাহমুদা খান আর ওনার হাজব্যান্ডকে আলী আহম্মদ খানের রুমে পাঠাচ্ছেন। 28-30 বছর গড়ে ওঠা অদম্য অন্তরাল ভাঙতে মাহমুদা খান এবং ওনার হাজব্যান্ড প্রয়োজনে আলী আহম্মদ খানের পায়েও ধরতে রাজি।